আচ্ছা, এখন আমি আপনার লেখা পড়েছি, মানে টাস্ক 1 যেটা, টাস্ক 1টা পড়লাম, জি হ্যাঁ, আর ওইটা নিয়ে কিছু কথা আছে, জি ওটা নিয়ে আমি কিছু কথা বলবো। এখন আপনি আমাকে বলেন যে আইএলটিএস কি আপনি এর আগে দিয়েছিলেন পরীক্ষা? জি, না দেই নাই। আপনি দেন নাই, আচ্ছা ফাইন। আচ্ছা, কোথাও কোনো কোচিং অথবা এই যে বলে কি মক টেস্ট দিয়েছিলেন? হ্যাঁ, কোচিং করেছিলাম, মক টেস্ট একটা দিয়েছিলাম। কেমন আসছিল সেটাতে? না ওই এটা এই মানে 2 বছর আগে দিছিলাম, তো তো এখন হেল্প, ওই সময় 6 দিছিল রাইটিং এ। রাইটিং এ আর 6? ওই রাইটিং টাস্ক 1 এ 5 দিছিল, আর রাইটিং টাস্ক 2 তে 6 দিছিল। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আমি তাহলে বলি আপনাকে, হ্যাঁ, একটা হচ্ছে যে, জি বলেন। আচ্ছা আপনি তো একাডেমিক রাইটিং, মানে যেহেতু আপনার টাস্ক 1টা হচ্ছে একাডেমিক, তার মানে আপনি একাডেমিক আইএলটিএস লাগবে, মানে আপনি বিদেশে পড়তে যেতে চান, তাই না? জি জি আচ্ছা, এখন আইএলটিএস এর ব্যাপারটা যেটা, আইএলটিএস তো একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, কিন্তু মানে আমরা যেটা স্কুল বা কলেজে করি, যে স্কুল বা কলেজে আমরা আমাদের মতো করে মানে ওই প্যারাগ্রাফ লিখি বা এসে লিখি, এখানে বিষয়গুলো একটু আলাদা। আলাদা এই অর্থে যে এখানে আপনি কাগজ কলম রাখেন, কারণ কিছু কিছু টিপস দিব আমি, ওটা লিখে ফেলতে হবে। কাগজ কলম হ্যাঁ, রাখেন? কাগজ কলম হ্যাঁ। সাথে আছে। তো আমি লেখা দেখে বুঝতে পারলাম যে আপনি আইএলটিএস এর রাইটিং এর সাথে খুব একটা পরিচিত না, বুঝতে হ্যাঁ পারছেন? হ্যাঁ, এটা হয়ে যাবে। হ্যাঁ, এখন যেটা, সেটা হচ্ছে যে এক তো হচ্ছে স্কুল কলেজের যে লেখা, এই লেখাটা একটু আলাদা। এখন স্কুল কলেজ এরকম, যেমন যে কয়টা বেসিসে এরা আপনার খাতাটা দেখবে, আইএলটিএস খাতাটা দেখবে, তার মধ্যে ওরা যে জিনিসগুলো দেখবে সেটা একটা হচ্ছে গ্রামার। ওরা গ্রামার দেখবে, আপনার গ্রামার ঠিক আছে কিনা, পাংচুয়েশন ঠিক আছে কিনা, স্পেলিং ঠিক আছে কিনা। সো গ্রামার, পাংচুয়েশন, স্পেলিং এগুলো দেখবে। এর সাথে সাথে ওরা দেখবে যে কোহিয়ারেন্স এন্ড কোহিশন, বলে কোহিয়ারেন্স এন্ড কোহিশন, মানে যে এই আপনি যে হ্যাঁ, বাক্যগুলো আপনি, ধারাবাহিকতা যেটা। হ্যাঁ, বাক্যগুলো লিখছেন, সেই বাক্যগুলোর মধ্যে সম্পর্কটা ঠিক মতো আছে কিনা। সম্পর্ক ঠিক আছে কিনা, হ্যাঁ জি। রাইট, আপনার ওই টপিকটা নিয়ে আপনি কথা বলছেন নাকি টপিকের বাইরে চলে গেছেন, এই বিষয়গুলো, হ্যাঁ, সেই জিনিসগুলো খেয়াল করবে। তো আমি আপনার লেখা দেখে যেটা মনে হয়েছে যে আমার, ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে আমি আপনাকে ডিসহার্ট করতে চাচ্ছি না, বিকজ শুরুতে না এরকম থাকে, এত সহজে না জিনিসগুলা, যে বেশ কিছু, না না, আমি জানি যে আমার লেখার মানে লেখার অবস্থা খুব খারাপ, সেই জন্যই আমি মানে আপনাকে কোনো করছি। কোনো অসুবিধা নাই, কিন্তু আমাকে বলতে হবে, আমি যদি আপনাকে না বলি তাহলে তো আপনি বুঝতে পারবেন না। সেটা হচ্ছে বেসিক কিছু, বেসিক কিছু সমস্যা আছে, মানে গ্রামাটিক্যাল বা রাইটিং এর বেসিক সমস্যা আছে, ওগুলো নিয়ে আমি কথা বলবো। আমি ওগুলো সবগুলো ডাউনলোড করে রাখছি, আমি পড়ছিও, হ্যাঁ, এটা ওগুলো তো দেখতে হবে। যে গ্রামার, আমি যদি বলি যে যে বিষয়গুলো আসবে, যেমন গ্রামার, তারপরে হচ্ছে 2 নাম্বার হচ্ছে আপনার পাংচুয়েশন, হ্যাঁ, বা আমি যদি এখানে আপনার করি, একটা মিনিট, আপনি যদি এখানে লিখে দিই তাহলে আপনি দেখতে পাবেন, হ্যাঁ, যেমন গ্রামার, তারপরে হচ্ছে এগুলো মাথায় রাখা লাগবে, স্পেলিং, হ্যাঁ, বিকজ আমি স্পেলিং মিস্টেক দেখলাম বেশ অনেকগুলা, এরকম হলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না, নাম্বার অনেক কমে যাবে, হ্যাঁ, কারণ হচ্ছে এগুলা তো এইগুলা এগুলা হওয়ার কারণ হচ্ছে যে আমি তো আসলে মনে করেন যে আমি ওই যে আপনি প্রথমে বলছেন না যে যে অনেক মিস্টেক দেখছি, আসলে আসলে আমার অনেক মিস্টেক এই কারণে যে আমার যে মূল থিমটাই আসলে আসে না আর কি, লেখার জন্য যে একটা মূল থিম দরকার, এই স্ট্রাকচার দরকার, এই জিনিসটা আসে না। ওই কারণে আমি অন্যদিকে ধরেন গ্রামারের দিকে বা স্পেলিং এর দিকে বা মনে করেন যে একটা হাই রিচ একটা ওয়ার্ড ইউজ করবো, এইদিকে ফোকাসটা আমার মানে নিতে পারতেছি না। তো যদি আমার স্ট্রাকচারটা যদি ঠিক থাকতো তাহলে আমি ওই ওই না, দিকে ওটা আমার ওটা আমরা মনোযোগটা নিতে পারতাম, করবো। কিন্তু ওই কারণে নিতে পারতেছি না। আচ্ছা ঠিক ওই আছে। কারণে মূলত এই মিস্টেক গুলা হয়েছে আর কি। ভোকাবুলারি ওরা খুব দেখে, ভোকাবুলারিটা ঠিক আছে, ভোকাবুলারি যেরকম ইংল্যান্ডের একজন এরকম ভিডিও আছে, আমরা তো অত ভালো না, কিন্তু ইংল্যান্ডের যিনি, যে এলিজাবেথ লিজ, প্রচুর ভিডিও আছে ওনার, উনি একটা কথা বলে যে কিছু সাবঅর্ডিনেশন ওয়ার্ড আছে, সেই লিঙ্কার আছে, সেই লিঙ্কার গুলো যদি এখানকার রাইটিং এ ব্যবহার করা না হয়, তাহলে কেউ 4-এর উপরে পাবে না, 4-এর উপরে সে পেতেই পারে না, মানে এটা হচ্ছে ওনার কথা। সেগুলো হচ্ছে কিরকম, ওই যে সিন্স, দেন, তারপরে হচ্ছে বিকজ, অ্যাজ, এগুলো দিয়ে যে সেন্টেন্স বানানো, যেগুলোকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, তার মানে লেখাগুলোকে কমপ্লেক্স মানে বানাইতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সের যে এলিমেন্ট গুলো মূলত। রাইট, সিম্পল সেন্টেন্স লিখলে নাম্বার আসবে না,
যত বেশি সম্ভব কমপ্লেক্স মানে দেখাই তো আসলে এখানে আপনি কি দেখাবেন, আপনি দেখাবেন যে আপনি আমি এগুলো যে কমপ্লেক্স এই যে যে এই যে কমপ্লেক্স সেন্টেন্স বা যে সাবঅর্ডিনেটেড যে ওই জিনিসগুলো এটা লিস্ট করে। ঠিক আছে ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এটা আপনার লেখায় থাকতে হবে, এটা শুধু জানলে হবে না, লেখায় এটাকে মানে সঠিকভাবে প্রয়োগ না করতে হবে। এগুলো তো আমি তো বলছি যে এগুলো আনতে পারি না একমাত্র এই কারণ যে আমি আসলে মানে কিভাবে মানে একটা স্ট্রাকচার দাঁড় করাবো এটার জন্য ওই এটা নিয়ে স্ট্রাকচার দাঁড় করাইতে পারি না বিদে আমি এই এটা নিয়ে জিনিসগুলা আমার লেখাতে আনতে পারি। হুম ওই আমি নিজে রিয়েলাইজ করতে পারছি যে আমার লেখাতে কোনো ভেরিয়েশন নাই। হুম 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 হুম। হ্যাঁ, এখন পর যে জিনিসটা আমি নিজে নিজে যেটা রিয়েলাইজ করছি এটা হচ্ছে আমার লেখাতে কোনো ভেরিয়েশন নাই। তো যার কারণে আমি এই জিনিসগুলো আনতে পারতেছি না। তো ভেরিয়েশনটা কিভাবে আনবো এই জিনিসটা মানে আমি পারতেছি না আর কি, খুঁজে পারতেছি না। ঠিক আছে ফাইন। এখন আপনি তার মানে আপনি জিনিসগুলো জানেন, অসুবিধা নাই। এই জিনিসগুলো আমি বলতে চাচ্ছি গ্রামার, স্পেলিং, পাংচুয়েশন, কোহেশন, কোহিয়ারেন্স, ভোকাবুলারি, ভ্যারাইটি অফ সেন্টেন্সেস, তারপরে ভোকাবুলারিটা হচ্ছে স্প্যানটা অনেক বেশি হতে হবে। এবং যেটা হয় সেটা হচ্ছে যে আইএলটিএস এর প্রত্যেকটা জায়গাতেই ওরা হচ্ছে এই ভোকাবুলারিটা একটা ভ্যারিড একটা রিচ ভোকাবুলারি আশা করে, মানে একই শব্দ আপনি আরেকবার বলবেন বা লিখবেন না, শুধুমাত্র লেখায় না কিন্তু স্পিকিং এও ওরা চায় যে আমরা ডিফারেন্ট ভোকাবুলারি ইউজ করি, আমরা সিনোনিম ইউজ করি শব্দগুলো। হ্যাঁ, তো মোটামুটি ভাবে এই পয়েন্টগুলো তো আছে, আরো অনেক পয়েন্ট আছে। এখন আপনি যেহেতু স্ট্রাকচার জানতে চাচ্ছেন, আমি আপনাকে একটা কথা বলি, একটা ক্লাস আপনি নিয়েছেন দ্যাটস ফাইন, কিন্তু আপনার যে অবস্থাটা লেখাটা আমি দেখেছি তাতে একটা ক্লাসে অনেক কিছু আলোচনা করা হবে না, বিকজ টাইমে একটা লিমিটেশন আছে। আর এক কথা অনেক কিছু আছে বিষয়গুলো অনেক, তো আমরা স্ট্রাকচার দিয়ে শুরু করি। আমার মনে হয় স্ট্রাকচারটা, স্ট্রাকচারটাই আমার মেইন। হ্যাঁ হ্যাঁ রাইট ওকে। ফাইন, তাহলে আমি স্ট্রাকচারে যাই। কারণ কারণ ক্লাসটা যেহেতু আপনি মাত্র একটা ক্লাস নিয়েছেন, ক্লাসটা এমন ভাবে হোক যেন আপনার একটা স্যাটিসফ্যাকশন থাকে যে এন্ড অফ দ্য ক্লাস যে না আমি ক্লাসটা নিছিলাম, কিছু জিনিস আমি জানতে পারছি। ঠিক আছে, মানে এগুলো একদিনের বিষয় না, এগুলোর একদিনের বিষয় না, অনেক লম্বা সময়ের ব্যাপার। আমি প্রথমে স্ট্রাকচারটা আলোচনা করব, স্ট্রাকচার আলোচনার পরে আপনি যদি মনে করেন যে স্ট্রাকচারটা বুঝে গেছেন, তখন আমি আপনার লেখায় যাব, আপনার লেখায় আমি দেখাই দিব যে কোথায় কোথায় অসুবিধা আছে। ঠিক আছে, এখন যেটা স্ট্রাকচার, একটা কথা মাথায় রাখবেন যে টাস্ক ওয়ান ইজ অ্যাকচুয়ালি ইজ আ রিপোর্ট, এটা কোনো প্যারাগ্রাফ বা এসে না। এটা আমাদের একটা বিরাট ভুল হয় অনেকের, অনেকে মনে করে যে এটাকে একটা এসে, এটাকে একটা প্যারাগ্রাফ। টাস্ক টুটা হচ্ছে একটা এসে, টাস্ক টু একটা কমপ্লিট এসে, যেটা একটা ইন্ট্রোডাকশন থাকবে, বডি প্যারাগ্রাফ থেকে কনক্লুশন থাকবে। টাস্ক ওয়ান ইজ এ রিপোর্ট, এবং সেখানে কি হবে, দেয়ার ইজ নো আই মিন এখন শুরুতে মানে এটার কোনো হুক থাকবে না, নো হুক। সাধারণত ইয়েতে একটা হুক থাকে, যেটাকে আমরা বলি একটা মানে পাঠকদের মানে অ্যাটেনশনটা, আসলে আমি মানে বাংলায় বলছি তো যেন আমার একটু প্রবলেম হচ্ছে। না না সমস্যা নেই। আচ্ছা আমি বাংলাতেই বলি, না বাংলাতেই সহজ হবে না আপনার জন্য? জি জি সমস্যা নাই। আচ্ছা আমি বাংলা ইংরেজি যে কোনো ভাবে বলেন, সমস্যা নেই। আচ্ছা আমি সাধারণত ইংরেজিতে বলি, যে কোনো আমার বাংলা ওই ইংরেজি শব্দগুলো চলে আসছে। এখন কোনো হুক ইউজ করা হয় না, মানে টু গেট দ্য অ্যাটেনশন অফ দ্য রিডার্স, টু গেট দ্য অ্যাটেনশন অফ দ্য রিডার উই ইউজ আ পার্টিকুলার ওয়ার্ড অর ফ্রেজ ইন দ্য ইন্ট্রোডাকশন, স্পেশালি ইন দ্য এসে হুইচ ইজ কল হুক। এখানে এরকম কোনো হুক নাই, এখানে আমরা ইউজ করব না। ওকে, এবং এটার কোনো কনক্লুশনও নাই, নো কনক্লুশন। ওকে, অনেকে এটা নিয়ে কথা বলে যে কনক্লুশন লেখা যায়, বাট অধিকাংশ লোকই বলে যে না এটার কোনো কনক্লুশনের দরকার নাই, রিপোর্টে কোনো কনক্লুশন নাই। আমি তো হ্যাঁ এইখানে একটা কথা বলি যে আমি একটা ওই যে লিজের যে মানে ওয়েবসাইটে ওইখানে তো দেখছি যে ওই যে মানে ওভারভিউ, যেটা ওভারভিউটাই কনক্লুশন হিসেবে তারা কাউন্ট হ্যাঁ হ্যাঁ করে। হ্যাঁ, আমি আসতেছি আমি তো আসতেছি ওভারভিউ দিলে মানে এই আমি আসছি। তাহলে যেটা হবে এখানে, তাহলে কি হবে, স্ট্রাকচারটা কি হবে, প্রথম কাজটা হবে হচ্ছে যে প্যারাফ্রেজ প্যারাফ্রেজ দ্য স্টেটমেন্ট ইন দ্য কোয়েশ্চেন। ওই কোয়েশ্চেনে যে স্টেটমেন্টটা দেওয়া আছে না সেটাকে প্যারাফ্রেজ করতে হবে, যেটা নাম্বার ওয়ান, ছোট্ট যে প্যারাগ্রাফটা দুইটা লাইনের, সেটা হচ্ছে আমরা ওখানে যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে সেটাকে আমি প্যারাফ্রেজ করব, প্যারাফ্রেজ দ্য স্টেটমেন্ট ইন দ্য কোয়েশ্চেন। আচ্ছা, এখন প্যারাফ্রেজ মানে কি? প্যারাফ্রেজ মানে হচ্ছে ওই কথাটাই আমি বলবো বাই ইউজিং ডিফারেন্ট ওয়ার্ডস, আমাদের কিন্তু মিনিং চেঞ্জ করা যাবে না। While I do the, I mean, when I will paraphrase, I will never change the meaning. I'll just say the same thing in different words. এটা কিন্তু সহজ না সব সময়, এটা সব সময় সহজ না।
আবার আরেকটা কথা, যে প্রত্যেকটা ওয়ার্ড চেঞ্জ করে দিতে হবে তা কিন্তু না, কিছু ওয়ার্ড চেঞ্জ করলেই হবে। যেমন এখন চার্ট আছে, চার্ট, আর ওইটার নামই হচ্ছে চার্ট বা গ্রাফ। আমি যদি শব্দ চেঞ্জ করি তাহলে ওটা অন্য অর্থ হয়ে যাবে, সেটা করা যাবে না। কিন্তু এখানে শো আছে, শোটাকে আমি ডেমনস্ট্রেট করতে পারি, শোটাকে আমি আউটলাইন করতে পারি, শোটাকে আমি এক্সিবিট করতে পারি, এভাবে আমি ইউজ করতে পারি। এটা দেখানো যে আমি সিনোনিমটা জানি। তাহলে প্রথমে কি করব, ওখানে যে স্টেটমেন্টটা দেয়া আছে, হ্যাঁ ওখানে যে স্টেটমেন্টটা দেয়া আছে, যেমন আপনার এটা কি ছিল যে দ্য কনজাম্পশন অফ লাইক কি মানে ফাস্ট ফুড ইন 2003 to 2013 বাই দ্য আমেরিকানস, এরকম ছিল তাই না? সেই সেই স্টেটমেন্টটাকে আমি কি করব, প্যারাফ্রেজ করব। এটা হচ্ছে প্রথম কাজ। 2 নম্বর, এটা শেষ, এরপর একটা স্পেস দিব আমি। স্পেস দেওয়ার পরে যে প্যারাগ্রাফটা, সেটাকে আমরা বলি ওভারঅল প্যারাগ্রাফ। এটাকে আমি বলবো ওভারঅল প্যারাগ্রাফ, ঠিক আছে? এই প্যারাগ্রাফটা শুরু হবে ওভারঅল দিয়ে, এই প্যারাগ্রাফটা শুরু হবে ওভারঅল শব্দটা দিয়ে। আমি দেখাই দিব কিভাবে করতে হয়, কিন্তু মূল কথা যেটা, আপনি পয়েন্টগুলো লিখে রাখতে পারেন, মানে স্ট্রাকচারটা লিখে রাখতে পারেন। প্রথমে প্যারাফ্রেজ, হ্যাঁ প্যারাফ্রেজ মেইনলি দ্য স্টেটমেন্ট অফ দ্য কোয়েশ্চেন। আর প্যারাফ্রেজটা মানে কি, যে সেইং দ্য সেম থিং ইন ডিফারেন্ট ওয়ার্ডস, সেইং দ্য সেম থিংস ইন ডিফারেন্ট ওয়ার্ডস উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। এটা মাথায় রাখবেন, মিনিং কিন্তু চেঞ্জ করা যাবে না। মিনিং চেঞ্জ করলে তো শেষ, তখন কিন্তু নাম্বারই পাবেন না আপনি। হ্যাঁ, এরপরে 2 নম্বর পয়েন্ট যেটা, মানে পরের প্যারাগ্রাফ, আপনি তো আবার ওখানে 1 2 দিবেন না, আমি জাস্ট আলোচনার জন্য বলছি আপনি। 2 নম্বর প্যারাগ্রাফটাকে বলবো আমরা ওভারঅল প্যারাগ্রাফ। ওভারঅল প্যারাগ্রাফের মধ্যে কি করব আমরা, এটা কি করে, এটা ডিসকাস দা দা মেইন ট্রেন্ডস। ওই যে গ্রাফটার মধ্যে যে মেইন ট্রেন্ডসটা আছে, ট্রেন্ডস এন্ড ডিফারেন্সেস, এই যে মেইন ট্রেন্ডস আর ডিফারেন্স আছে এই প্যারাগ্রাফ এর মধ্যে, সেই চার্ট হতে পারে, গ্রাফ হতে পারে, পাই চার্ট হতে পারে, সেখানে একটা বা দুটোর মধ্যে যে মেইনটা আছে, মেইন পয়েন্টগুলা, ডিটেলস না, জাস্ট মেইন পয়েন্টগুলা, সেগুলা আলোচনাকে, সেটাকে বলা হয় ওভারঅল প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফ নাম্বার 2 এই কাজটা করবে, মানে যেটাকে আমরা বলি ওভারঅল প্যারাগ্রাফ, ঠিক আছে? 3 নাম্বার প্যারাগ্রাফ কি করবে, প্যারাগ্রাফ নাম্বার 3, এখন আমরা বলবো যে ডিটেইলড ডিসকাশন, detailed discussion with, detailed discussion of the হতে পারে graph and charts, ওকে, charts। এবং এটার সাথে সাথে কি করতে হবে, comparison, making comparison and contrast, compare and contrast করতে হবে। এইটা হচ্ছে, এখানে চলে আসবে ডিটেল, কত সালে কত হয়েছিল, ওইটা কত, ওটা কত, ওটা যখন বাড়লো তখন ওটা কত কম হলো, এই বিষয়গুলো একটু বেশি অ্যানালিটিক হতে হবে, যেটা একটু লম্বা হবে। প্যারাগ্রাফ নাম্বার 3টা লম্বা হবে। এই হচ্ছে মূলত 3টা প্যারাগ্রাফে আমরা কাজ করব, ঠিক আছে? একটা হচ্ছে প্রথমটা কি, আমরা প্যারাফ্রেজ করব, স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ করব, জাস্ট ভিন্ন ওয়ার্ড দিয়ে আমি লিখবো, মানে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, আমরা মিনিং চেঞ্জ করা যাবে না। নাম্বার 2 হচ্ছে ওভারঅল প্যারাগ্রাফ। এই ওভারঅল প্যারাগ্রাফে কি করব, আমরা এখানে মেইন ট্রেন্ডস গুলো আলোচনা করব, মেইন ডিফারেন্সটা, সাধারণত যেটা করা হয় সবচেয়ে বড় বা সবচেয়ে ছোট, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। কখন সবচেয়ে বেশি ছিল, কোন গ্রুপটা সবচেয়ে বেশি ফাস্ট ফুড খেয়েছে, ফাস্ট ফুড কোন সালে, হ্যাঁ, আর সবচেয়ে কম কোনটা ছিল, মেইনলি ওই দুইটা। আর 3 নাম্বারটা হচ্ছে ডিটেইলসে চলে যাব আমরা, যে এখানে যখন বেশি ছিল তখন কখন কম ছিল, কোনটার সাথে কোনটা বাড়লো, কোনটা কমলো, এই বিষয়গুলো। একটা কথা মাথায় রাখবেন, সবগুলো পয়েন্ট নিয়ে যে আপনার আলোচনা করতে হবে তা না। 3টা বা 4টা পয়েন্ট আপনি নিয়ে নেন, 3টা 4টা সুন্দর করে আপনি মানে কম্পেয়ার কন্ট্রাস্ট করেন। মাথায় রাখবেন এখানে কিন্তু আপনার নাম্বার কম, আর এরপরে টাস্ক 2 তে কিন্তু আপনার নাম্বার বেশি। অনেকে এখানে অনেক সময় লাগায় ফেলে, কারণ সব মিলায় 1 ঘন্টা। এখন এখানে যদি আপনি 30 মিনিট দিয়ে দেন বা 40 মিনিট দিলে আপনার শেষ, ওইদিকে আপনার 20 মিনিট থাকবে। নাম্বার কিন্তু ওইখানে বেশি, নাম্বার ওইখানে অনেক, মানে ডাবল এখানে কাটছি। এই জন্য আপনার টাস্ক 1টা মোটামুটি ভাবে 20 মিনিটের মধ্যে, তারা বলে যে 20 মিনিটের মধ্যে শেষ করতে, এটা ভালো হয়, যেন 40 মিনিট সময় আপনার ওখানে থাকে, মানে ওখানে অনেক বেশি লিখতে হয়, ঠিক আছে? আপনি এক্সট্রা পেপার নিতে পারবেন, এক্সট্রা পেপার নিয়ে আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা না, ওরা এক্সট্রা পেপার দিবে আপনাকে। তো এই মানে 3টা পার্ট থাকবে এই টাস্ক 1 এর। প্রথমটা হচ্ছে প্যারাফ্রেজিং দ্য স্টেটমেন্ট ইন দ্য কোয়েশ্চেন। নাম্বার 2 হচ্ছে ওভারঅল প্যারাগ্রাফ, এটা কারণ বলা হয় ওভারঅল প্যারাগ্রাফ বিকজ স্টার্টস উইথ দ্য ওয়ার্ড ওভারঅল দেন কমা, এভাবে শুরু হয়। ডিসকাস দ্য মেইন ট্রেন্ডস এন্ড ডিফারেন্সেস। আর 3 নাম্বার হচ্ছে কি ডিটেইল ডিসকাশন, একটার সাথে আরেকটা কিভাবে কম্পেয়ার কন্ট্রাস্ট করতে হয়। এখন আপনি আমাকে বলেন, আমি কি
আপনি যে গ্রাফটা দিচ্ছেন মানে আপনার যে কোয়েশ্চেনটা দিচ্ছেন সেখানে গিয়ে ওখান থেকে আমরা লেখার চেষ্টা করব আমি আপনি মিলে, নাকি আপনি যেটা লিখছেন সেটা নিয়ে আলোচনা করব, কোনটা হলে ভালো হয়? আমি যেটা মানে লিখছি এটা নিয়ে আলোচনা করলে ভালো হয়। আচ্ছা ফাইন, তাহলে আমি ওই জায়গাটা যাই, আমি এটা সেভ করে রাখছি আপনার। আপনি কি স্ট্রাকচারটা মোটামুটি বুঝতে পারছেন যে কি হবে? হ্যাঁ, স্ট্রাকচার বুঝছি। আচ্ছা ফাইন, তাহলে স্ট্রাকচারটা সব সময় মাথায় রাখতে হবে যে এটা হবে হচ্ছে স্ট্রাকচার, এর বাইরে কিন্তু যাওয়া যাবে না। ঠিক আছে, এর বাইরে একেবারেই যাওয়া যাবে না, যেটা স্ট্রাকচার ওই জায়গাটা থাকতে হবে। হ্যাঁ, এক একজন এক এক কথা বলে, কিন্তু মোটামুটি ভাবে এইটাই মানে অ্যাকসেপ্টেড একটা স্ট্রাকচার। এখন এখানে আহ আমরা একটু আগে কোয়েশ্চেনটা দেখে আসি না, আমরা একটু আগে একটু খুব দ্রুত একটু কোয়েশ্চেনটা দেখে আসি। আমি যদি এটা শেয়ার করে দিতে পারি, let me check. এখানে শেয়ার দ্য স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা দেখেন তো আপনি দেখতে পান কিনা ইয়েটা, হ্যাঁ, দেখতে পাচ্ছি। কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। যেটা আমি একটু ইয়ে করি, এনলার্জ করি, করে আবার দ্রুত একটু কোয়েশ্চেনটা পড়ে নিই। এবং যত ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন বোঝা খুব জরুরি আইএলটিএস এর জন্য। এত প্যাচ থাকে, বিশেষ করে রিডিং এ এত কিছু ইনস্ট্রাকশন দেয়া থাকে, খুব সাবধান। মানে বলা হচ্ছে একটা ওয়ার্ড এখানে ইউজ করতে পারবা, আবার লিসেনিং এও একটা ওয়ার্ড অথবা একটা ওয়ার্ড স্ল্যাশ এন্ড আর একটা ওয়ার্ড বা নাম্বার, এটা কিন্তু একটা প্যাচের মধ্যে পড়ে যায়, যে তার মানে কি একটা শব্দ নাকি একটা নাম্বার, নাকি একটা শব্দ এবং একটা নাম্বার, এরকম কিন্তু অনেক ইয়ে হয়, এখানে বুঝতে হবে। রাইটিং টাস্ক 1 বলতেছে ওরা আচ্ছা, জি রাইটিং এর ক্ষেত্রে কি যে ধরেন ওই যে দা আর্টিকেল একটা শব্দ হিসেবে কাউন্ট হয়, আর ধরেন 2003 দিলাম বা 2 দিলাম 9 দিলাম হ্যাঁ বা সব 30% অনেক সময় দেখে সব এগুলা count, কি শব্দ হিসেবে কাউন্ট? সব কাউন্ট হয়। আর একটা জিনিস মাথায় রাখবেন, যেমন এখানে বলতেছে 150 ওয়ার্ডস, 150 ওয়ার্ডস, আপনি এর চেয়ে নিচে লিখবেন না, উপরে লেখেন, কোনো অসুবিধা নাই। অনেকে এখন কত লিখবেন আপনি, এখন টাস্ক 1-এ আপনি যদি এখন 250 লিখতে যান, মনে করেন ওরা বাধা দিবে না, কিন্তু আপনার তো লস, আপনার তো সময় নষ্ট হচ্ছে। সময় নষ্ট হয়। এই জন্য আপনি যেটা করবেন, আমার যেটা মনে হয় 150 থেকে 180-র মধ্যে থাকার চেষ্টা করেন। হ্যাঁ, এবং আপনি যখন প্র্যাকটিস করবেন এরকম সাদা খাতায় আর প্র্যাকটিস করবেন না, আপনি হচ্ছে গুগলে চলে যাবেন, যে অ্যান্সার শিট আছে না, অ্যান্সার শিট আপনি ডাউনলোড করে নেবেন, অ্যান্সার শিট ডাউনলোড করে ফটোকপি করে। এই যে আইনা রাখছি দেখতে এগুলো, হ্যাঁ এই যে এক্স্যাক্টলি, এগুলো। এখানে করবেন। এটা করলে কি হবে জানেন, আমি বলি আপনাকে, ওইখানে তো সময় পাওয়া যায় না, ওরা তো সময়, এটাতে করবেন এবং অস্থিরতা কাজ করে। আপনি যদি এখানে রেগুলার বাসায় প্র্যাকটিস করে যান, আপনি জানেন যে আপনার লেখার স্টাইল অনুযায়ী, আপনার হাতের লেখা অনুযায়ী ঠিক কতটুকু লিখলে কতগুলো ওয়ার্ড হয়, এটা আপনার একটা ধারণা হয়ে যাবে। ওইখানে বসে প্রত্যেকটা ওয়ার্ড গোনার টাইম আপনার থাকবে না। আমি আলহামদুলিল্লাহ আপনার আইএলটিএস এর লাস্টে আপনার যেটাতে আমার 8 আসছে আলহামদুলিল্লাহ রাইটিং এ। তো আমার ইয়েতে আসছে মানে লিসনিং আসছে 8.5, রাইটিং এ 8, রিডিং এ 8, আর স্পিকিং এ 7.5। তো আমি শিওর না যে কেন আমি 7.5 পাইলাম, যে যদিও মানে এটা আনফরচুনেট, একটু 0.5 আশা করছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ যেটা পাইছি। এখন আমার স্পষ্ট মনে আছে, আমি কিন্তু টাস্ক 2 তে পুরো পেজ নিয়ে আমি অনেকটা লিখছি। হ্যাঁ, এবং রাইটিং 1ও মোটামুটি ভাবে মনে হয়, আমি যখন দ্রুত আমি গুনে ফেলছিলাম অবশ্য, তাতে মনে হয় 190 না কত ওয়ার্ড যেন লিখে ফেলছিলাম। আমি একটু ফাস্ট লিখছি খুব। তো এগুলো ব্যাপার আছে, আমি আপনার রাইটিং এ গেলে বলে দেবো আরো কিছু ব্যাপার। কোয়েশ্চেনটা পড়ি। বলতেছে ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 20 মিনিটস অন দিস টাস্ক। এখন কাহিনী আছে, 20 মিনিটস আপনার তো 4-5 মিনিট চলে যাবে, এটা বোঝার জন্যই চলে যাবে। এটা তো এত সহজ না যে আপনি গেলেন লেখা শুরু করলেন দিলেন যে আপনার আমার নাম, বাবার নাম, দেশের বাড়ি, এটা তো লেখা ব্যাপার না। এটা তো এখন আপনি সহজ দেখতেছেন। ইদানিং কোয়েশ্চেনে কি করে জানেন, আপনার দুইটা গ্রাফ দিয়ে দেয়, দুইটা চার্ট দিয়ে দেয়, এই দুইটাকে কম্পেয়ার করো। হ্যাঁ, এটা এমন একটা পাই যে এটা অনেক সহজ তুলনামূলক ভাবে, এর চেয়ে অনেক কঠিন কঠিন আসে। তা আমাদের তো কঠিন গুলো শিখে রেডি থাকতে হবে, কোনটা আসবে আমরা তো জানি না। বলতেছে ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 20 মিনিটস অন দিস টাস্ক, দ্য চার্ট বিলো
shows how frequently people in the USA ate in fast food restaurants between 2003 and 2013. আচ্ছা, বুঝতে হবে জিনিসটা। তাহলে কি দাঁড়ালো, এই চার্টটা কি বলছে যে হাউ ফ্রিকোয়েন্টলি, কত ঘন ঘন, বা আমি যদি সহজ করে বলি, আমেরিকাতে এরা ফাস্ট ফুড খেয়েছে কত সালের মধ্যে, 2003 থেকে 2013। আচ্ছা গেল। এরপরে কি করতে বলছে, ইনস্ট্রাকশনটা কি এটা বুঝতে হবে। ইনস্ট্রাকশনটা হচ্ছে সামারাইজ দ্য ইনফরমেশন, excuse me, summarize the information by selecting and reporting the main features। দেখেন বলে দিছে মেইন ফিচার, ওরা বলে নাই অল ফিচার্স, মেইন গুলা 3টা 4টা হলেই হবে। and make comparisons where relevant, যে কোনো কম্পারিজন না, দুটোর মধ্যে তুলনা করতে হবে, যেখানে যেখানে রিলেভেন্ট, সংশ্লিষ্ট, তাদের মধ্যে সম্পর্ক আছে সেগুলো। কি বললো, রাইট অ্যাট লিস্ট 150 ওয়ার্ডস। আবার দেখেন শব্দটা দেখেন, অ্যাট লিস্ট, অ্যাট বেস্ট কিন্তু বলে নাই, অ্যাট বেস্ট বলে নাই, অ্যাট লিস্ট মানে 150-এর নিচে লেখা যাবে না, 150-এর নিচে লিখলে নাম্বার কেটে দিবে। সুতরাং এমন ভাবে লিখতে হবে যে আপনি 170-এর নিচে লিখবেন না কখনো, 160-এর নিচে কখনো লিখবেন না, মিনিমাম 10টা ওয়ার্ড যেন বেশি থাকে। বুঝতে পারছেন? তাহলে আপনি ইনস্ট্রাকশন গুলো কি পেলাম আমরা, একটা হচ্ছে সামারাইজ, একটা হচ্ছে 20 মিনিটের মধ্যে শেষ করবা। যদিও 20 মিনিট পর আপনার নিয়ে যাবেন এই খাতাটা, ওরা একবারে দিয়ে দিবে আপনাকে রাইটিং এর 1 ঘন্টা। এটা করতে হবে এবং টাস্ক টু করতে হবে আপনার নিজের জন্যই, আপনি 20 মিনিটের মধ্যে শেষ করবেন। ইটস ইয়োর রেসপন্সিবিলিটি, because you need to spend much more time on writing 2 as it carries the double marks than writing 1। ঠিক আছে, টাস্ক 1। এখন 150টা ওয়ার্ড ব্যবহার করতে হবে মিনিমাম। আচ্ছা, এখন আসেন কোয়েশ্চেনটাতে। আপনার কোয়েশ্চেন কি ছিল, frequency of eating at fast food restaurants among the people in the USA 2003-2013। আচ্ছা, আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি, চার্ট দেখতে পাচ্ছি, এবং কি আছে, কি আছে এখানে, নিচে দেখেন 3টে ইয়ার দেয়া আছে, মানে প্রত্যেকটা বছর না কিন্তু, 2003, 6 আর 13, 3 রকম কালার দেয়া আছে। 2003 হচ্ছে একদম ডার্ক শেড, 2006 হচ্ছে হালকা শেড, আর 13 হচ্ছে জাস্ট কিছু আপনার ইয়ে। ওকে, এখন বাম পাশে ভার্টিক্যাল যেটা, সেখানে কি দেয়া আছে, পার্সেন্টেজ অফ পিপল। নিচে কি দেয়া আছে, কয়েকটা ভাগ করা আছে, এভরিডে, কারা এভরিডে খাইতে যেত, সেভারাল টাইমস আ উইক, কতদিন বলে নাই, ওয়ান্স এ উইক মাত্র একদিন সপ্তাহে, ওয়ান্স অর টুয়াইস এ মান্থ মানে দিনে একবার বা 2বার মাসে, এ ফিউ টাইমস এ ইয়ার, ওকে, আর একটা হচ্ছে নেভার। কয়টা ভাগ, 1 2 3 4 5 6, 1 2 3 4 5। যতটা অ্যানালাইজ করা যায়, বাসায় যখন প্র্যাকটিস করবেন, যতটা সম্ভব অ্যানালাইজ করবেন, যতটা সম্ভব বোঝার চেষ্টা করবেন। পরীক্ষার হলে কিন্তু বোঝার এত সময় নেই, প্র্যাকটিস যত করবেন তত দ্রুত ধরে ফেলতে পারবেন আপনি। তাহলে এখানে একটু তাকান তো গ্রাফটার দিকে, কি মনে হয়, বড় উঁচু আর নিচুর মধ্যে চিন্তা করেন, কোনটা বেশি উঁচু, মানে সবচেয়ে বেশি পার্সেন্টেজ কোথায় দেখা যায় সাধারণত? once week and once or twice a month, once a week or once or twice a month, দেখা যায় যে সবগুলো মানে প্রতি বছরেই, এই 3টা বছরের প্রত্যেকটা বছরেই মোটামুটি এরাই বেশি ছিল। মানে আমেরিকাতে মানুষজন সাধারণত এই 3টা বছরে ওয়ান্স এ উইক তারা খাইতে যেত ফাস্ট ফুড রেস্টুরেন্টে, অথবা ওয়ান্স অর টুয়াইস এ মান্থ। আর সবচেয়ে কম কোথাও, সবচেয়ে কম কত ফ্রিকোয়েন্টলি যাইতো তারা, এভরিডে, সবচেয়ে কম। এইটা হচ্ছে মেইন ট্রেন্ডস, যেটা আসবে হচ্ছে ওভারঅল প্যারাগ্রাফ। ওভারঅল প্যারাগ্রাফে আমরা এই কথাটা বলবো যে ওভারঅল কমা, তারপর আমরা এটা বলবো যে আই মিন দ্য মেজরিটি অফ দ্য পিপল, ব্র্যাকেটে আমরা পার্সেন্টেজ দিব, আই মিন দ্য আমেরিকান ইউজ টু go, I mean used to eat or used to consume or used to visit anyhow, I mean fast food restaurants, I mean once in a week. On the other hand, এই যে শব্দগুলো, on the other hand, on the contrary, লিজ বলছে, আমি লিজেরটা রেফারেন্স দিচ্ছি, আমি এদেরকে পছন্দ করি, আমি এদের সবগুলোই দেখছি আর কি। হ্যাঁ, লিজ আছে অনেকগুলো, প্রায় 7-8 জন আছে যাদের আমার খুব পছন্দ, ক্রিসপেল নামে একজন আছে, তো আমি ওদের কাছ থেকে শিখছি, আমি তো রাতারাতি এগুলো শিখি নাই। তো আপনার ওরা বলছে যে এই যে শব্দগুলো, on the contrary, otherwise, therefore, as a result, হ্যাঁ, since, as, because, এই যে শব্দগুলো একটা বড় লিস্ট আছে,
এই শব্দগুলো ব্যবহার না করলে ভালো নাম্বার পাওয়া যাবে না। 2 নম্বর কথা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ না করলে ভালো নাম্বার পাওয়া যাবে না। আপনি যদি খালি ছোট ছোট সিম্পল সেন্টেন্স লিখে যান তাহলে বেশি নাম্বার আসবে না। মানে এটাকে ওরা দুর্বলতা হিসেবে দেখে যে ও হয়তো কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে পারে না। এটা একটা গ্যাপ আছে। অনেকে মনে করে কি যে আমি কেন ইউজ করব, কিন্তু আইএলস মনে করে যে সে ইউজ করতে পারে না বিধায় ইউজ করে না। বুঝতে পারছেন আপনার ডিফারেন্সটা? সুতরাং আমরা সেন্টেন্স গুলোকে লম্বা লম্বা বানাবো বাই দ্য ইউজ অফ দিস লিঙ্কার্স, যে এই যে অন দ্য কাউন্ট কর। আমি তো ফুল স্টপ দিতাম, সেখানে ফুল স্টপ না দিয়ে আমি একটা সেমিকোলন দিয়ে আমি সেন্টেন্সটাকে কন্টিনিউ করব। বুঝতে পারছেন? আমি আপনার লেখায় গেলে এটা দেখাই দিচ্ছি। তাহলে একটু একটু আইডিয়া নিয়ে যাই তারপর আপনার লেখাতে। তাহলে কি, জি বলো। লেখাতে চলে যান আমার মনে হয়। এই যে জিনিসগুলো বলতেছেন এগুলো আমি মোটামুটি জানি আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আপনার লেখাতে যাই, লেখাতে গিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা ঠিক জি আছে, জি। fine. না, এটা না, এটা ফার্স্ট পেজ ছিল হচ্ছে এইটা। একটু এনলার্জ করি। আচ্ছা, এখন যা আছে আমি সেটাই বলছি, যা আছে আপনার লেখা সেটাই বলছি। এখন কোনটা আপনি তাড়াহুড়া করে লিখেছেন বা আপনি জানেন কিন্তু ভুল করেছেন, কিন্তু আপনি যখন লেখাটা সাবমিট করে দিবেন আপনার যে লেখাটা ওটিকে ওরা কাউন্ট করবে। মানে আপনি হয়তো এটা জেনে ভুল করলে ওরা কিন্তু এটা ভুল হিসেবে দেখবে, তাই না হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা? এখন আপনি হ্যাঁ, এটাই হবে। একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ অনেক ডেভেলপ করবে। কিন্তু আমরা এখন কি লিখি, কি দেখি, আপনি কি বলছেন এখানে? দ্য চার্ট প্রোভাইডস ইনফরমেশন ফোক in America how densely they went on restaurant, okay, for the fast food from 2003 to 2013. Okay, the chart provides information. folk কি মানে folk কেন? ফোক মানে পিপল আর কি। আচ্ছা, না folk আর people মানে সিনোনিমাস না। মানে আপনার ফোকের পিপলের পরিবর্তে folk ইউজ করা যাবে না। হুম হুম। আচ্ছা, আমি কিছু বেসিক ভুলগুলো আগে একটু বলে নিই আপনাকে। যেমন এখানে একটা জিনিস আছে, এই যে হাউ আপনি লিখলেন, এই লেখাটাকে আপনার সামনে রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, লেখাটা আছে আমার সামনে। আচ্ছা, হাউ, হাউ এর এইচটা ক্যাপিটাল। হ্যাঁ এইগুলা তো আমি তো বলতেছি যে ওই যে আমি মানে টেনশনে থাকি, যেমন স্পেলিং এগুলা এই জিনিসগুলা মিস্টেক হয়, এগুলা এই মানে তাড়াতাড়ি করতে গিয়ে এগুলা খুব সাবধান, মিস্টেকটা খুব হয়। সাবধান, কারণ এগুলো কিন্তু ভয়ঙ্কর ধরনের ভুল। এগুলো ভয়ঙ্কর ভুল। এটা হলে কি হবে জানেন? আপনার আপনার সম্পর্কে এক্সামিনারের ধারণা খুব খারাপ হয়ে যাবে যে ও জানে না তেমন কিছু। মানে এটা হচ্ছে খুব বেসিক, খুব বেসিক সমস্যা, একদম ছোটবেলার সমস্যা। এগুলো সাবধান থাকবেন। হাউ ডেন্সলি, ডেন্সলি শব্দটা ফ্রিকুয়েন্টলি ইয়ে না, আপনার সিনোনিমাস না। ডেন্সলি হচ্ছে এক ধরনের ঘনত্ব, কাইন্ড অফ পপুলেশনের ডেন্সিটি বলি না আমরা, যে জনগণ মানে একসাথে ধরেন স্লাম এরিয়াতে, বস্তিতে অনেক মানুষ, পিপল লিভ ডেন্সলি, সেটা। আর এই ফ্রিকোয়েন্টলি হচ্ছে এক ধরনের কাইন্ড অফ টাইমের একটা মানে ফ্রিকোয়েন্সি, যে কত ঘন ঘন, ঠিক আছে, হাউ কুইকলি এই জিনিসটা। তো এটা আমরা আসছি কি করব। দে ওয়েন্ট অন, ওয়াই অন, প্রিপোজিশন অন কেন এখানে? রেস্টুরেন্টের আগে তো মানে সরি ওয়েন্টের পরে তো অন হবে না, ওয়েন্টের পরে টু হবে। এটা খেয়াল রাখতে হবে প্রিপোজিশনের ব্যবহারটা। ফর দ্য ফার্স্ট ফুড ফ্রম 2003 2013, ঠিক আছে। এখন যেটা এখানে আমাদের কি ঠিক করতে হবে, দ্য চার্ট প্রোভাইডস ইনফরমেশন হাউ, আমি এখানে যেটা করব, দেখেন পিপল শব্দটার ঝামেলা আছে। পিপল শব্দটা সিনোনিম আপনি কি করবেন? পিপল শব্দটার সিনোনিম করা খুব ঝামেলা। আপনি পপুলেশন করলে অনেক প্রবলেম আছে, পপুলেশন অনেক বড় ব্যাপার, ঠিক আছে। এইগুলোই কিন্তু আইএলস দেখে যে সেই জিনিসগুলো বুঝে কিনা, যে কোন শব্দটা কোথায় ব্যবহার করতে হবে, ঠিক আছে। এখন আমেরিকান পিপল, আমেরিকান পিপলকে আমি কি করব, আমেরিকান আমেরিকান করে ফেলবো, আমেরিকানস করে ফেলবো। বুঝতে পারছেন? আমেরিকান পিপলকে আমি আমেরিকানস করে ফেলবো। তাহলে আমি কি বলবো, দ্য চার্ট প্রোভাইডস ইনফরমেশন ইনফরমেশন অ্যাবাউট, ওকে, হাউ ডেন্সলি, ডেন্সলি আমি রাখবো না, দে ওয়েন্ট হবে। আচ্ছা, রেস্টুরেন্টে দেখেন, রেস্টুরেন্টের মধ্যে কোনো ভুল দেখেন স্পেলিং এ? দেখেন তো। হ্যাঁ স্পেলিং রেস্টার এস নাই এস এখানে। নাই,
এগুলো তাহলে আপনি দেখেন ছোট্ট আপনার একটা সেন্টেন্সের মধ্যে আপনার কতগুলো ভুল। এখানে এখানে আপনি 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 এগুলো থাকবে না ইনশাল্লাহ, এগুলো থাকবে না, এই যে এক সপ্তাহের ভিতরে এগুলো ঠিক হয়ে যাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। কিন্তু অসুবিধাটা কোথায় জানেন? অসুবিধা হচ্ছে আপনি কিন্তু খাতাটার সাথে যাচ্ছেন না, যে আপনি ব্যাখ্যা করার কোনো সুযোগ পাচ্ছেন না ওদের কাছে। হ্যাঁ, মানে ওরা যা পাবে সেটার উপর ওরা মার্কিং করবে, তাই জন্য আমাদের খুব সাবধান নিতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা ইয়েতে যাই, বেটার উই রাইট ইন দ্য চ্যাট বক্স, সো ইউ ক্যান অলসো আই ক্যান সেন্ড ইউ। হ্যাঁ, কোথায় গেল? আচ্ছা, এটা হয়তো তাহলে আমি এটাকে হাইড করে চ্যাটে যাই। ইয়েস, এখানে আমরা যেটা করতে পারি যে ফার্স্ট ইয়েটা দ্য চার্ট, একটু এটা দেখতে হবে, কোয়েশ্চেনটা একটু দেখে নিই। এটা আমরা একটু লিখে ফেলি, তাহলে প্রথমটা একটা করতে সময় লাগছে, কিন্তু একটা যদি আমরা ভালো মতো করি না, তাহলে আপনার একটা ডিটেল আইডিয়া হয়ে গেলে আপনি এরপর এগুলো পারবেন, অসুবিধা নেই। কিন্তু প্রথমটা সময় লাগে, অনেক সময় লাগে। এত পরে জি, কিলো আচ্ছা, আইরাম provides how quickly the Americans consume fast food between, okay, আমরা এটা করতে পারি কি এভাবে যে okay, the chart, আমি চার্টটা চেঞ্জ করব না। হ্যাঁ, আমি বলেছি না সবগুলো ওয়ার্ড চেঞ্জ করার দরকার নাই, যদি চেঞ্জ করতে গিয়ে অর্থ পরিবর্তন হয় সেটা আমি করব না। হ্যাঁ, the chart আপনি প্রোভাইডস রেখেছেন, আচ্ছা রাখেন provides data how quickly the Americans consumed, এটা আছে না, আমরা এর শব্দটাকে বলবো consumed, কেউ বলে consumed, whatever একটা বললেই হবে, consumed, okay, fast food in the duration years, in the years. Three to 2030. The chart provides the data how quickly or how the Americans consume fast food during, okay, provides the data how quickly the Americans consume fast food during the years 2003 to 2000. দেখেন এই সেন্টেন্সটা পড়েন, the chart provides the data how quickly the Americans consumed fast food during the years 2003 to 2030. এখন আমি কোন কোন জায়গাতে কোন কোন জায়গাতে আমি চেঞ্জ করলাম, কোন কোন জায়গাতে চেঞ্জ করলাম, ওখানে শোস ছিল যেটা প্রোভাইড করলাম, যেটা আপনি করছিলেন আর কি, প্রোভাইড করলাম তাই না। তারপরে ডেটাটা দিলাম, তারপরে ওটা ছিল আপনার কত কি ছিল আপনার ফ্রিকোয়েন্টলি ছিল, আমরা কুইকলি করলাম। তারপরে আমেরিকান পিপল ছিল, আমরা এখানে আমেরিকানস করলাম এবং তার একটা দি দিলাম, দিয়ে দ্য আমেরিকানস। তারপরে এড ছিল, এডটাকে আমি কনজিউম করলাম। তারপরে ফাস্ট ফুড আমি চেঞ্জ করি নাই, চার্টও আমি চেঞ্জ করি নাই। তারপরে ছিল যে ইয়ারটাকে আমি ঘুরায় বললাম কি ডিউরিং দ্য ইয়ার্স, তারপরে একটা হাইফেন দিয়ে আমি বললাম 2003 to 2030। তাহলে মোটামুটি আমরা কি করলাম, একটা দুইটা তিন চার পাঁচ থেকে 6 জায়গাতে আমরা চেঞ্জ করলাম, যেটা যথেষ্ট, মানে আপনার এই প্যারাফ্রেজিং এর জন্য এনাফ, এটা আপনি বলতে পারেন। শুধু গ্রামারটা ঠিক রাখবেন। আমরা কি করি নাই, শুধু চার্টটা চেঞ্জ করি নাই, আর একটা ফাস্ট ফুড, এগুলো চেঞ্জ করলে তো মিনিং চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে আমরা এই এটা মোটামুটি ভাবে
এটা একটা সেন্টেন্স, যে প্রথম সেন্টেন্সটা আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এরপর আমরা কোথায় যাব? ওভারঅল প্যারাগ্রাফে যাব, তাই না? হ্যাঁ, ওভারঅল। ওভারঅল এমনিতে প্যারাগ্রাফ। আমি একটা একটা কথা বলিনি যে আমি যে স্ট্রাকচারটা দিছি এটা কি ঠিক আছে নাকি? স্ট্রাকচার না, স্ট্রাকচার ঠিক আছে, ভিতরে লেখার সমস্যা আপনার হ্যাঁ, যে লেখা, হ্যাঁ, আমি এটাই বলতেছি আর কি, লেখাতে সমস্যাটা হোক, সমস্যা না, বাট এমনিতে স্ট্রাকচার যেটা দিছি এটা তো ঠিক আছে। ওভারঅলটা একটু ঝামেলা আছে, আমি বলছি, আমি আবার যাইছি, আমি দেখতে পাচ্ছেন আপনার লেখাটা? হ্যাঁ, লেখাটা দেখতে আমার আচ্ছা, সামনে আছে, খাতা, সমস্যা নাই এখানে। আচ্ছা ফাইন, এখানে আপনি বলেছেন যে ওভারঅল ইন ইচ এন্ড, মানে এগুলো এগুলো আমি আসলে মানে টিচার তো, আমি যে আসলে 17 বছর ধরে পড়াই তো ইউনিভার্সিটিতে, আমার এগুলো চোখে পড়লে না, আই এম সরি, মানে আমি আপনাকে আটকায় দিচ্ছি, নেভার মাইন্ড, আমি আপনাকে কোনো ছোট করছি না, এগুলো ভুলগুলো। সমস্যা নাই, সমস্যা নাই। এই যে আপনার আপনার আইটা বড় হাতের, এগুলা কিন্তু খুব চোখে পড়বে, হ্যাঁ, খুব সাবধান এগুলা, আপনি বলছেন ওগুলো ওভারঅলের পরে কি এই ইন যে এটা কি শুরু করবো বড় হাতের দিয়ে নাকি ছোট হাতের? কিন্তু এটা তো না না, ওভারঅল ফ্যাক্টর না, ওভারঅল ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে একটা বাক্যের প্রথম লেটারটা বড় হাতের হবে। এখন দেখতে হবে যে ইনের আগে কি ফুল স্টপ আছে, যদি ফুল স্টপ থাকতো তাহলে আপনি আইটা বড় হাতের করতেন, ওভারঅলের পরে তো কমা, বুঝছি, বুঝছি। কমার পরে কখনো বড় হাতের হবে না। সো ওভারঅল ইনটা ছোট হাতের হবে। ইচ অ্যান্ড এভরি ইয়ার, এত কিছু কেন, ইন অ্যান্ড এভরি কেন, সবই তো একই মানে। আমাকে বলতে হবে ইন ইচ ইয়ার অথবা ইন এভরি ইয়ার, এন্ড কেন আবার ইচ কেন, মানে তিনটা জিনিস একই অর্থ বলে, প্রকাশ করে, ইচ এন্ড এভরি। আচ্ছা, ইয়ার, পিপল ওয়েন্ট ওয়ান্স ইন এ উইক, অ্যাজ ওয়েল টুয়াইস ইন এ মান্থ, অন দ্য রেস্টুরেন্ট ওয়ার দ্য হাইয়েস্ট, though there was slight difference, but compared to other alignment it was so high, several times went on restaurants. না, হয়নি, আসলে হয়নি, কোনো দিক দিয়ে হয়নি। একটা তো হচ্ছে যে মেইন ট্রেন্ড আলোচনা, সেটা আমি আসছি, কিন্তু আমি খুব দ্রুত আপনার লেখার কথাটা বলে নিই, একটু বলে নিই, মানে একদম ওয়ার্ড ফর ওয়ার্ড বলি, কোনো অর্থ কিন্তু হচ্ছে না, মানে ইটস নট মেকিং এনি সেন্স, যে কারণে আপনাকে তো খুব বিপদ হয়ে যাবে। কিরকম? ইন ইচ এভরি ইয়ার, এটা তো একটা হবে, যে কোনো একটা, পিপল ওয়েন্ট ওয়ান্স ইন এ উইক, as well as twice in a month, দেখেন মান্থের স্পেলিং নাই, এন নাই, অন দ্য রেস্টুরেন্ট হবে না, টু দ্য রেস্টুরেন্ট হবে, ওয়ার দ্য হাইয়েস্ট, এটা আমি ঠিক বোঝা যাচ্ছে না, মানে মিনিংটা আসছে না। দো দেয়ার ওয়াজ, এটা কিন্তু ভয়ঙ্কর ভুল, এই যে দেয়ার ওয়াজটা আপনি লিখেছেন দেয়ার ওয়াজ, এটা সেই দেয়ার না, আপনি লিখেছেন We are সেটা হবে টিচ ই আর ই, হ্যাঁ, স্লাইট ডিফারেন্স, বাট কম্পেয়ার্ড, শব্দটা এখানে কম্পেয়ার না, কম্পেয়ার্ড, একটা ডি হবে, কম্পেয়ার টু মানে অন্যের সাথে তুলনামূলক ভাবে, এখানে একটা পাস্ট পার্টিসিপল হবে, কম্পেয়ার শব্দটার পাস্ট পার্টিসিপল হচ্ছে কম্পেয়ার্ড টু আদার অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট এখানে কি অর্থ বুঝতে পারছি না। ইট ওয়াজ সো হাই, সেভারাল টাইমস ওয়েন্ট অন, এগেন টু রেস্টুরেন্ট once closed, while every day was the lowest among them. এটা আসলে মিনিংলেস হয়ে গেছে এই পার্টটা, মানে কোনো মিনিং তৈরি করছে না, মানে ওরা, আপনি কি বলতে আচ্ছা, চাচ্ছেন? আমি একটা, যে আচ্ছা একটা কথা বলি আমি, বলেন। যে আমি আসলে ধরেন ওই যে ওটা একটা চার্ট অথবা গ্রাফ যেটাই হোক আর কি, মানে এটা দেখে আমি ধরেন এটা ঠিক করব কিভাবে, যে মানে এইটা নিতে হবে বা এটা নিতে হবে, এইটা সম্পর্কে লিখতে হবে। ওকে ফাইন, আপনি প্রথম অংশটা বুঝতে পারছেন, যেটা আমরা প্রথম করলাম, হ্যাঁ, হ্যাঁ, এটা বুঝতে ক্লিয়ার, পারছি। আর আলোচনার দরকার হ্যাঁ, আছে? হ্যাঁ, আচ্ছা, আপনি আছে আমার। আপনি কি লিখে ফেলছেন ওই চ্যাট বক্স থেকে, একটু লিখে ফেলছেন খাতাতে? হ্যাঁ, লেখা লেখা আছে। লিখে ফেলেন, যদি লিখে না থাকেন 2 মিনিট সময় নেন, লিখে ফেলেন, আমি পার্ট বাই পার্ট যাই, যেন পুরো প্যারাগ্রাফটা আপনার হাতে থাকে, আপনি 2 মিনিট সময় নেন, 2 মিনিটের মধ্যে আপনি লিখে ফেলেন, একটা সেন্টেন্স তো বেশি সময় লাগবে না। বলেন। দেখেন চ্যাট বক্সে আছে না, চ্যাট বক্সে দেখা যাচ্ছে না, চ্যাটের হুম, মধ্যে? হ্যাঁ, অথবা আরেকটা কাজ করা যায়,
জাস্ট আমি স্ক্রিনশট নিয়ে নিতেছি, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট নেন, অথবা আমি দাঁড়ান, আমি আপনাকে যেটা আরেকটা কাজ করতে পারি, where it goes, আমি এটা কপি পেস্ট করে, না অসুবিধা নাই, স্ক্রিনশট এনাফ, এখান আচ্ছা থেকে অটোমেটিক্যালি কপি পেস্ট এখন করা আমরা যাবে। সেকেন্ড প্যারাগ্রাফটা করি। সেকেন্ড প্যারাগ্রাফটা করলে আপনার যেটা হবে, যখন আপনি কম্পেয়ার করবেন আপনার লেখার সাথে, তাহলে আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন। সেকেন্ড প্যারাগ্রাফে মানে ওভারঅল প্যারাগ্রাফে আমরা যেটা করব, উই উইল ডিসকাস দ্য মেইন ট্রেন্ডস বেসিকলি। সো হোয়াট ওয়াজ দ্য মেইন ট্রেন্ড হিয়ার? উই সি that the people went to restaurant basically once in a week, once a week, সেটা আমরা দেখতে পাচ্ছি আপ টু, এখানে একটা বিশাল কাহিনী আছে। এই যে আপনি উপরে দাগগুলো দেখতে পাচ্ছেন না পার্সেন্টেজ অনুযায়ী, সেটার সাথে যদি হুবহু মিলে যায়, তাহলে আপনি সেই পার্সেন্টেজটা বলবেন। যেমন দেখেন যে ওয়ান্স টয়েস এ মান্থ কি মিলে গেছে কোন সালে, এটাকে হাইট করি, 6 আর 13 তে সেম সেম। সেম সেম একদম মিলে গেছে, দ্যাট ইউ ক্যান, সেটা আপনি ই করতে পারবেন। কিন্তু যেটা আপনার কাছাকাছি, সেটা আপনি কি করবেন, মাঝামাঝি, সেটা আপনি কি করবেন, আপনি ধারণা করে, যেরকম আপনি আমাকে বলেন যে ওয়ান্স এ উইক 2003, দেখেন গ্রাফটা দেখেন, ওয়ান্স এ উইক 2003, এটাকে আপনি কত পার্সেন্ট বলবেন? দেখেন 30 না, কিন্তু 30 চেয়ে কিন্তু 30 অ্যাবভ দ্য 30। এই এই যে শব্দগুলো আপনি জানেন, আপনি ঠিকই বলছেন, এই শব্দগুলোর ব্যবহারটা আরেকটা কারণ আইএলটিএস এর নাম্বার কম বা বেশির জন্য। ঠিক আছে, সুতরাং আপনার অবস্থা অনুযায়ী এই যে অলমোস্ট, অ্যাপ্রক্সিমেটলি, বিলো, জাস্ট অ্যাবাভ, জাস্ট বিলো, এই শব্দগুলো ব্যবহার করতে হবে। ঠিক আছে, আপনি এটা কিন্তু এক্স্যাক্টলি বলতে পারবেন না এটা 32%, এটা কিন্তু আপনি দেখেন, বা 31% বলতে পারবেন না, কিন্তু আপনি বলতে পারবেন জাস্ট অ্যাবাভ 30%। হ্যাঁ, আপনি বলতে পারবেন অ্যাপ্রক্সিমেটলি 31%, এটা আপনি বলতে পারবেন, কিন্তু কিন্তু আপনি বলতে পারবেন, এই শব্দগুলো ব্যবহার ওরা খেয়াল করে যে আপনি, দিস ইজ ইউজ অফ ভোকাবুলারি। বুঝতে পারছেন? এখন আমি কি করব তাহলে, আমি তাহলে এখানে কি করব, যে আমি বলবো যে ওভারঅল, ওভারঅল ওভারঅল কি পার্সেন্টেজ আসবে, যে আমি এটা এত পার্সেন্ট, যে অ্যাবভ দ্য পার্সেন্ট বা আমরা আমরা ওভারঅল দুটো জিনিস দেখাবো, অ্যাপ্রক্সিমেটলি এত পার্সেন্ট। আমরা ওভারঅল দুটো জিনিস দেখাবো, একটা হচ্ছে হাইয়েস্ট আর একটা লোয়েস্ট, মূলত এই দুটো জিনিস দেখাবো। ঠিক আছে, তা আমি যেটা বলবো যে ওভারঅল মোস্ট অফ দ্য পিপল, অথবা মেজরিটি অফ দ্য আমেরিকানস, আমি এখানে মানে এট ফাস্ট ফুড অথবা কনজিউম বলতে পারি, ফাস্ট ফুড once in a week or once or twice a month, whereas একটা সেমিকোলন দিয়ে দিব, whereas কমা, মানে আমি একটা কমপ্লেক্স সেন্টেন্স বানাচ্ছি, whereas the lowest number of people, ব্র্যাকেটের মধ্যে আমি দিব যে lowest number of people, I mean, আমি এখানে আরেকটা শব্দ ব্যবহার করব, ফাস্ট ফুড, এভরিডে অর নেভার, এরকম ভাবে একটা একটা সেন্টেন্সে আমি নিয়ে আসতে পারি, একটা সেন্টেন্স আমি 4টা ট্রেন্ড নিয়ে আসতে পারি। দ্যাট উইল বি গুড, যদি সেন্টেন্সটা ভালো মতো লিখতে পারেন, তাহলে ওরা খুশি হবে যে না, সে হ্যান্ডেল করতে পারতেছে একটা লম্বা সেন্টেন্স যেখানে অনেক ইনফরমেশন আসছে, বাই দ্য ইউজ অফ ডিফারেন্ট ওয়ার্ডস। যেমন এট এট বারবার ব্যবহার করা যাবে না, ঠিক আছে, ভিজিট ভিজিট বারবার ব্যবহার করা যাবে না, শুধু কিছু শব্দ আমরা ব্যবহার করব না, ফাস্ট ফুড, ফাস্ট ফুডের জায়গায় যদি আমি এখন অন্য ফুড বলি, তাহলে তো চেঞ্জ হয়ে গেল মিনিংটা, তাই না? এই জন্য আমরা এই করি, তাহলে আমরা কি লিখতে পারি, চলেন চ্যাটে কি লিখবো, here is the chat box, right? So আমি লিখবো overall, most of the Americans eat fast food once a week or once or twice
twice a month. Twice a month. I'll check, brother. Keep it. Month. Most of the people, Americans, eat fast food once a week or once or twice a month. Once a week. এখানে আমি আরেকটু ক্রিটিক্যাল বানাতে পারি, ঠিক আছে? আমি আরেকটু ক্রিটিক্যাল বানাবো কিভাবে জানেন? আমি ব্র্যাকেটের মধ্যে কি দিব? approximately আমি এখানে দিব approximately 25 to 33%. আচ্ছা, once or twice a month এখানে আমি কি দিব? নিয়ারলি, আমি যেহেতু অ্যাপ্রক্সিমেট একবার ইউজ করছি, নিয়ারলি কি বলবো আমি? 25 to 33%. আচ্ছা, এরপর আমি একটা কোলন দিব, সরি সেমিকোলন দিব, whereas the lowest number of people in America consumed the same food, same type of food every day. Every day. Almost 3% to 3 to 4%, or never. How is never? Closely, approximately, almost, never is 4 to 5%. কি লিখলাম? আমি লিখলাম যে overall, most of the Americans eat fast food once a week, approximately 25 to 33%, or once or twice a month, nearly 25 to 33%, whereas the lowest number of people in America consumed the same type of food every day, almost 3% or never. That's the years, in the years 2003, 2006, and 2030. দেখেন তো কেমন সেন্টেন্সটা, ঠিক আছে? এটা আমাকে একটু পড়েন, আমাকে পড়ে সেন্টেন্সটা, যেটা আপনার চ্যাট বক্সে, মানে ওভারঅল most of the American eat fast food once a week, approximately 25 from 30%, or once a week, or once or twice a month, nearly 25 to 30%, whereas the lowest number of people in America consume শেষ করছি না, আমি সেমিকোলন দিয়ে ওয়্যারাস দিলাম। এই যে ওয়্যারাস এর ব্যবহারটা, এটাকে আমি একটা কমপ্লেক্স বানাইলাম, এটা কিন্তু ওরা পছন্দ করবে, বুঝতে পারছেন? তারপরে যান। The lowest number of people in America consume the same type of food every day, almost 3-4%, or never 4% in the year 2003, 6, and 2013. এখন বলেন এটা কেমন সেন্টেন্স, কেমন লাগছে? না, এটা তো আমার থেকে অনেক হাই লেভেলের সেন্টেন্স।
না, আপনার সাথে আমি কম্পেয়ার না এখানে আমি একটা জিনিস বলি যে আমার এটার মানে সমস্যা কি এখানে মূলত আমি এই যে আপনি লোয়েস্ট এন্ড হাইয়েস্ট আনছেন শুধু আমি আর মূলত এই যে লিজের একটা এই যে ওতে দেখছিলাম মেবি যখন এইরকম বার চার্টে যে উনি আমি দেখছিলাম প্রায় উনি সাইট মানে সাইটের ফিচার্স ইউজ করছেন আর কি। তো আমি চাইছিলাম যে শুধু হাইয়েস্ট আর লোয়েস্ট না আরো দুই তিন আরো একটা ফিচার যদি বাড়ানো যায় আর কি এইরকম মানে এরকম টেন্ডেন্সিটা নিয়ে লিখতে গিয়ে মানে এটা তো আমার সময় দেয় আর এটা তো ওই যে যেমন ধরেন যে রেস্টুরেন্ট পরে হচ্ছে ওয়েন টু রেস্টুরেন্ট এই যেমন মানে প্রিপোজিশনের যে জিনিসগুলা বা স্পেলিং এর যে জিনিসগুলা যেমন হাউ এই যে এইচ বড় হয়েছে এই জিনিসগুলা মানে মিস্টেক হয় মূলত ওই যে এই টেনশন গুলার কারণে যে আমি এই ফিচার্স বাড়াইতে গিয়ে আমার মানে ফোকাস যদি দেই ফিচার্সে তখন এই যে চলে যায়। না ঠিক আছে, আমি বুঝতে পারছি। আপনারটা বাদ দেন, আপনার লেখাটা তো হবে বলেই আপনি আমার কাছে সাপোর্টটা নিচ্ছেন, বা আমি আপনার বয়স আমার মনে হয় আপনার ডাবল আমার বয়স, এবং আমার অভিজ্ঞতা অনেক বেশি। বললাম না আমি 17 বছর ধরে টিচিং এ আছি 3টা দেশে। সেটা অন্য কথা, আমি সেটাতে আসছি। আপনি বলেন যে এই সেন্টেন্সটা ঠিক আছে কিনা, আপনার তো বেশ কিছু অভিজ্ঞতা আছে, আপনি বেশ কিছু জায়গাতে এটা তো অবশ্যই এখন এখন এটা মানে হাইলি স্ট্যান্ডার্ড মানে মানে ফুলি প্রফেশনাল এখানটা। হ্যাঁ, সেন্টেন্সটা ব্যাখ্যা করি আমি কেন। আমি বলছি না যে দিস ইজ দ্য বেস্ট সেন্টেন্স, এত ভালো করে লিখতে, আমি সেটা বলছি না। আপনি দেখেন যে সেন্টেন্সটা ঠিক আছে কিনা। ওভারঅল দিয়ে আমরা শুরু করলাম, কমা দিলাম, মোস্ট অফ দ্য আমেরিকানস এট ফাস্ট ফুড ওয়ান্স আ উইক। দেখেন আমি কি করলাম, মাঝে মাঝে আবার ব্র্যাকেটের মধ্যে পার্সেন্টেজ দিয়ে দিলাম। এটাতে কি বোঝাচ্ছে যে আই এম ভেরি প্রফেশনাল, আমি আরো বেশি স্পেসিফিক ভাবে দিচ্ছি। ঠিক আছে, যখন আমি দিচ্ছি তখন আমি দেখাই দিলাম যে আমি যে এগুলো শব্দগুলোর ব্যবহার জানি, অ্যাপ্রক্সিমেটলি, নিয়ারলি, এগুলো ব্যবহার দেখাই দিলাম। লিসেন, আইএলস হচ্ছে কোন জায়গাটা জানেন? আইএলস হচ্ছে আপনার একটা শো আপ, আপনাকে শো করতে হবে যে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানেন। এটা ওরাই বলে, এটা ওরাই বলে দেয়। ইউ হ্যাভ টু এক্সিবিট ইউর প্রফিসিয়েন্সি ইন ইংলিশ, সেটা রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং, সব জায়গাতে এটা ওরা দেখতে চায়। যেমন স্পিকিং সম্পর্কে একটা কথা বলে যে আপনাকে একটা প্রশ্ন করলো, আপনার হয়তো এই সম্পর্কে ধারণা নাই, বা আপনার ওই জিনিসটা পছন্দ করেন না, বাট আপনাকে কথা বলতে হবে। আপনি আমার একটা ভাব দেখান যে আমি জানি এটা, আপনি বানায় বানায় বলে দেন। ওরা কিন্তু দেখতে যাবে না যে আপনি ওটা অনেস্টলি বললেন না মিথ্যা কথা বললেন, ওরা দেখবে আপনি ইংলিশটা ব্যবহার করতে পারলেন কিনা। এটি কিন্তু ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, তাই না? তাহলে এখানে আমি যেটা করছি, নাম্বার 1 আমি বিভিন্ন ভোকাবুলারি ব্যবহার করছি। নাম্বার 2 টোটালটা কিন্তু একটা সেন্টেন্স, ইটস এ কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, আমি কিন্তু ফুল স্টপ দিয়ে দিতে পারতাম, ফুল স্টপ দিলেই সর্বনাশ, মানে আচ্ছা পারো তো। আরেকটা জিনিস আমি আরো কনফিউজ আরেকটা জিনিস আমি কনফিউজ ছিলাম যে এই যে এখানে ওভারঅল কমপক্ষে দুইটা সেন্টেন্স দিতে হয় বা এরকম একটা না কিছু না 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 মানে জানতাম আর কি, না, বাট আপনি একটা সেন্টেন্স দিলেন। গ্রাফের বাট এখন শিওর হইলাম যে একটা সেন্টেন্স বড় করে একটা সেন্টেন্স দিলে সমস্যা নাই। একটা বড় সেন্টেন্স, এখানে তো মোটামুটি আমি সবকিছু কভার করে ফেলছি। আমরা এখানে কি বলছি, বা কারা হাইয়েস্ট ছিল, কারা লোয়েস্ট ছিল, ঠিক আছে। আমাদের তো আর একটা প্যারাগ্রাফ আছে, সেই প্যারাগ্রাফে গিয়ে আমরা ডিটেল আলোচনা করব। ওভারঅলে সব দিতে হবে এমন তো কোনো কথা নাই, ওভারঅলে সব দিতে হবে এমন কোনো কথা নেই। আপনি দুইটা সেন্টেন্স লিখতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এই গ্রাফটার জন্য এটা ঠিক আছে। এখন মতো আপনার গ্রাফ দুইটা বা দুইটা পাই চার্ট, দুটিকে কম্পেয়ার করতে হবে, তখন আপনি দুইটা সেন্টেন্স দেন, সমস্যা নাই। মানে দুইটা সেন্টেন্স ভুল না, আই এম নট সেইং দ্যাট দিস ইজ রং, কিন্তু আপনার এটাতে এটার জন্য ইনাফ বলে আমার মনে হচ্ছে। তাহলে এই সেন্টেন্সটা আর কোনো কথা আছে? হ্যাঁ বুঝছি বুঝছি। না না এটা ঠিক আছে? আমি তো মূলত কটকায় গেছিলাম যে এই জায়গায় যে দুইটা দুইটা সেন্টেন্স দিতেই হবে মাস্ট, না এই না জন্য না, আর কি মাস্ট আমি জানতাম। বাট এখানে আপনি বলতেছেন যে একটা সেন্টেন্স দিলে একটা সেন্টেন্স দিয়ে যদি সবটা কভার করা যায় তাইলে এইটাই আরো ভালো হয়। মানে ভালো না, তাইলে এটা আমার জন্য ভালো হয় আর কি। বলিনি, যেখানে যেটা যেহেতু না না ভালো বলতে হ্যাঁ, এই ভালো বুঝাইছি না যে মানে এইটা এইভাবেই মানে ভালো মার্ক পাওয়া যাবে, বাট বিষয়টা এরকম না যে এটা কোনো ঠিক আছে। আপনি জাস্ট বিষয়টা হয়েছে কি এরকম যে ইনক্লুড করতে পারলেই হইলো সবগুলা বিষয় এক বাক্যে লেখলেন না, দুই বাক্যে লেখলেন না, তিন বাক্যে লেখলেন, এটা বিষয় না। বিষয় থেকে বিষয়গুলো আসছে এটাই থেকে মেইন। ওকে, নাও লেটস গো টু দ্য থার্ড প্যারাগ্রাফ, যেটা সেখানে আমরা একটু ডিটেল অ্যানালিটিক্যাল ইয়েতে যাব। ওকে, আমরা এখন, আমি ওভারঅল বলে দিছি, এখন অন্যান্য যে ফিচার গুলা আমরা সেখানে যেতে হবে, তাই না? আমাদের কাজটা তো সেটা। আচ্ছা, এখানে আমরা একটু শেয়ার করে নিই আবার স্ক্রিনটা। আচ্ছা, এখন আমরা আরেকটু ভালো মতো দেখতে হবে, ডিটেলসটা একটু দেখতে হবে।
আচ্ছা, এখানে আমরা কি দেখলাম? একটা তো আমরা ইয়ে করলাম আসলে স্ক্রিন শেয়ার করার দরকার নেই, আমার এখানে আমার আছে, আপনি নিজে নিজে দেখলেই হবে। হুম, সরি, কি বলেন বুঝতে পারিনি। যে মানে স্ক্রিন শেয়ার না করে যদি আপনি দেখতে হ্যাঁ, পারেন, এই মানে আসলে সমস্যা নাই, আমার বলেন। এখানে ওটাই এখন আছে আর কি। এখন আপনি বলেন যে আমরা কি আপনার লেখাটায় যাব পড়বো, নাকি এখান থেকে করবো? আগে আগে আপনার লেখাটা পড়ে আসি। যে যে আমার লেখাটা, হ্যাঁ আমার লেখাটা পড়েন। হ্যাঁ, আপনার লেখাটা পড়ে আসি, দেখা যাক ওখানে কি আছে। ওকে, এখানে বলা হচ্ছে, আমার মনে হয় এখান থেকে শুরু, তাই না? আচ্ছা, না, সরি, এটা এটা লাস্ট পেজ। না হ্যাঁ, এটা ওভারঅল প্যারাগ্রাফ গেল, তারপর আপনি বলছেন ফর দা ফর দা এমবার্কন for the embarkon once or twice in a month, 2013 was reached on the peak at the round. আচ্ছা, embarkon মানে কি? এমবার্ক মানে মানে যে স্টার্টিং এর একটা জিনিস আর কি, যে মনে করেন যে আমি একটা কোনো জিনিস আমি নৌকাতে তুলবো, এই জিনিসটা শুরু করলাম এরকম। আচ্ছা, ওকে, এরপর এটা পড়ি। বিগিনিং এর সিনোনিম হিসাবে ধরেন, beginning এর synonym। আচ্ছা, ফর দ্য বিগিনিং ধরতে পারেন। আচ্ছা, আচ্ছা, দেখি এটা করা যাবে, অসুবিধা নাই। 34% and 2003 was 5% more। এই যে 34%, এটা এভাবে 34% আমরা লিখবো না, আমরা বলবো অলমোস্ট 34% বা অ্যাপ্রক্সিমেটলি 34%। বুঝতে পারছেন? এটা আমরা ই করবো 34। আমি তো অ্যারাউন্ড 30% দিচ্ছি। এটা কি আগে অ্যারাউন্ড ছিল? 34% আগে অ্যারাউন্ড ছিল? হ্যাঁ অ্যারাউন্ড ছিল, 34% এর আগে অ্যারাউন্ড ছিল। ও আচ্ছা, সরি, পিক অ্যাট অ্যারাউন্ড, ইয়েস ইয়েস। হ্যাঁ, ঠিক আছে, অ্যারাউন্ড অ্যারাউন্ড দিলে 34%। হুম, ওকে, অ্যারাউন্ড দিবেন, অ্যাপ্রক্সিমেট, অলমোস্ট, নিয়ারলি, হ্যাঁ, এই জাতীয় শব্দগুলা আমরা ব্যবহার করব, হুবহু দিয়ে দিব না। and was 5% more countable than 2006, which, একটু পেন্সিলের লেখা তো অস্পষ্ট আসছে, which was Which was at 30%. At 30%. furthermore once a week was also combinedly হবে। আর ওখানে ওয়ান্স এর ও দেখেন আবার বড় হাতের হয়ে গেছে, এটা সাবধান, আমি বারবার বলে দিচ্ছি যেন এগুলো পরে আপনার খেয়াল থাকে। হাইয়েস্ট, এটা কি শব্দ? ইচ এন্ড এভরি ইয়ার। দেখেন ইচ এন্ড এভরি, Each and every year. ইচ অ্যান্ড এভরি এই শব্দগুলো আমরা বাংলাদেশিরা বলি যখন বাংলার মধ্যে ইংরেজি বলি। ইচ অ্যান্ড এভরি বলে ইংরেজির কোনো ব্যাপার না, ইচ ইয়ার অথবা এভরি ইয়ার আমরা এই রিপিট করি, এটা আমাদের একটা মানে কিছু আমাদের প্রবলেম আছে। আমাদের ওই বাংলার মধ্যে যখন ইংরেজি ব্যবহার করি না, আমরা মনে করি একটু জোর দিয়ে বললাম, এটা কিন্তু ভুল ইংরেজিতে। সো ইচ ইয়ার অথবা এভরি ইয়ার। অ্যামাং দা ইয়ার্স, অ্যামাং বললেই আপনার এখানে প্লুরাল হয়ে যাবে। ইয়ার্স, তারপর একটা হাইফেন দেন, আমি যেভাবে দিছিলাম প্রথম সেন্টেন্সে, 2006 ওয়াজ দা, না সরি, আচ্ছা, না সরি সরি, এটা এখানে এরকম করেন নাই। এভরি ইয়ার, অ্যামাং এভরি ইয়ার, আমার মনে হয় এভরি ইয়ার উপর একটা ফুল স্টপ হবে, আপনার যেভাবে লিখছেন তাতে ফুল স্টপ হবে। অ্যামাং দা ইয়ার 2000, এখানে ফুল স্টপের পরে আপনি যদি শুরু করেন অ্যামাং দা ইয়ার্স, তাহলে ইয়ার্স এর পর একটা কমা হবে। অ্যামাং দা ইয়ার্স দিলে শুধু হবে না, অ্যামাং দা ইয়ার্স দিয়ে বলতে হবে, হয় ইয়ারটা উল্লেখ করতে হবে অথবা বলতে হবে অ্যামাং দা ইয়ার্স মেনশনড। মেনশন মানে ওই তিনটা ইয়ার, হ্যাঁ, কমা। 2006 ওয়াজ দা, হাইয়েস্ট এর আগে সবসময় দা, সুপারলেটিভ, সুপারলেটিভের আগে সবসময় দা হয়, ঠিক আছে? হাই, হায়ার, হাইয়েস্ট, এই যে হাইয়েস্ট এর আগে সবসময় দা হবে, দা at about between 2003 and 2013। 2013 was the lowest, এই যে আপনি তো নিজেই দা দিচ্ছেন, দেখছেন লোয়েস্ট এর আগে দা, at around লোয়েস্ট, এই at এর আগে আপনাকে দিতে হবে, 20. 2013 was the lowest, এরপর আপনি দিবেন which is অথবা which was at around 27%।
এখানে which was ঢুকাইতে হবে, which was around 27%. henceforth, good এই শব্দগুলো ব্যবহার করা ভালো, henceforth comma every day people rarely went to restaurant to compare, এখানে to compare হবে না, compared, আমি বলেছি আগেও, compared with কোথায় গেল, compared with it was the just a minute. It was Nadir ছিল। Okay. With it was the হ্যাঁ নাদির, নাদির। NADIR। নাদির মানে নাদির মানে যে সর্বনিম্ন হয়, সর্বনিম্ন স্তরে। আচ্ছা, এভারেজলি মানে অ্যাপেক্স এর অ্যান্টোনিম। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাদির এভারেজলি কি হয় শব্দটা, এভারেজলি কি ইংরেজি শব্দ, মানে এভারেজের সাথে কি LY হয়? আই ডোন্ট থিঙ্ক সো, মানে আমি কিন্তু 100% শিওর না। দেখেন আমি সবকিছু জানি না, এটা ইংরেজি শব্দ, আপনার মতো আমারও বিদেশি শব্দ, আমি কোথাও দেখি নাই এভারেজ। ইন এভারেজ এটা হয়, হ্যাঁ ইন এভারেজ হতে পারে, আই এম নট শিওর, এটা হতেও পারে, কিন্তু কখনো দেখি নাই। এভারেজলি আপনি চেক করবেন, আমিও চেক করব। নো ইয়ার ওয়ার মোর দেন, নো ইয়ার যদি আপনি দেন তাহলে ওয়ার হবে না, ওয়াজ হবে, বিকজ ইট বিকামস সিঙ্গুলার। more than 44%. Likewise, people never went was not more than 5%. In other word, several time in a week was close to month 2006 was the highest to এটা কি লিখছেন, লাস্টের শব্দটা কি? has to dichotomy it, মানে এটা মানে যদি আমরা প্রপোর্শনালি আর কি, প্রপোর্শনালি এটা ঠিক আছে ঠিক আছে, ইউজ করছে কি, সেটা ঠিক আছে। যে ভাগ করিয়া যদি আমরা দিই, আসলে হচ্ছে কি, মানে কিছু গ্রামার মিস্টেক, কিছু আইডিয়ার ইয়ের কারণে মানে মিনিংটা না খুব ক্লিয়ার আসছে না। এটা হচ্ছে আমার মানে অবজারভেশন, আপনার বাক্যগুলোর সেন্টেন্সগুলোর মিনিং খুব না এইটাই এক্স্যাক্টলি হ্যাঁ, মিনিংটা আমি হ্যাঁ এইটাই মিনিংটা, যেমন আইডিয়া ডেভেলপ করতে গিয়ে মিনিংটা আমি ভুলাই ফেলছি আর কি, আমি নিজেও এটা রিয়েলাইজ করি। বাট এই মিনিং আইডিয়া ডেভেলপ করতে গিয়ে মিনিংটা কিভাবে ক্লিয়ার করবো এই জিনিসটা আর কি। বাট এমনিতে লেখার থিমটা কি ঠিক আছে, এটাকে অনেক কাজ করতে হবে। আপনার টার্গেট কত বলছেন? এটা তো অবশ্যই, হ্যাঁ এটা তো অবশ্যই অনেক কাজ করে। এখানে তো আমি নিজেই বুঝতেছি যে এখানে আমি কি কি মিস্টেক করছি, আমার নিজের চোখে অনেকগুলা মিস্টেক মানে ধরা পড়ছে। যদি আমি আপনারা এটা শুধরাইয়ে আমি আপনারা দিতে পারতাম, বাট দেই নাই। কারণ হচ্ছে কি আমি এক্স্যাক্টলি যে জিনিসটা লিখছি আপনাকে আমি এই জিনিসটা মানে দিতে চাইছি। সেটা ঠিক আছে, আমি ওই জায়গা থেকে আবার সামনের দিকে দেখি। এটা তো আমার সাথে লুকোচুরির কোনো ব্যাপার নেই, আপনার গ্রেড আপনার মার্কস আমাকে হ্যাঁ তাই না? হ্যাঁ সেই জন্য এখানে বিষয় হচ্ছে এখন কত বাজে, 8:11, আমরা শুরু করছি আরো 6 মিনিট পরে। আপনার হচ্ছে মানে সরি আপনার হচ্ছে 11টা 11, তো সেখানে ঠিক আছে ধরেন আরো 30 মিনিটস, মানে ওইটা আমি যোগ করলাম 10 মিনিট, যেমন 6-7 মিনিট দেরি হয়েছে, 10 মিনিট। তাতে আমরা কি এটা লিখতে পারি দুজন মিলে? কারণ হচ্ছে কি আপনি তো প্রথম দুটো পার্ট মোটামুটি আইডিয়া হয়ে গেছে, তাই না বলেন? প্রথম দুটো পার্ট তো ফার্স্ট প্যারাগ্রাফ এবং ওভারঅল প্যারাগ্রাফ তো ক্লিয়ার নাকি? আচ্ছা এখন দেখি তো, আসেন তো এইটা লিখতে পারি কিনা, তাইলে হতো কি আপনার টাস্ক ওয়ানে একটা টোটালটা আপনার মাথায় থাকতো যেভাবে লিখতে হয়, বুঝতে পারছেন? তাহলে আসেন আমরা, ইটস টাফ এন্ড ইট টেক লং টাইম, ওটা তো মাত্র একটা দুটো সেন্টেন্স ছিল, এটা তো বড়, হ্যাঁ এটা সময় লাগবে। তো আসেন আমরা এটা লিখি, আপনি কি চান, এটা আপনি চান তাহলে কি আমরা এটা ক্লিয়ার হয়ে যেত টাস্ক ওয়ানটা?
ট্রান্সফর্ম হোয়াট ক্লিয়ার, ক্লিয়ার বলতে কি মানে বুঝতেছি না। আমি এই থার্ড প্যারাগ্রাফটা ঠিক করতে চাচ্ছি, আপনার যেটা লিখছেন এটা ক্লিয়ারলি পয়েন্ট গুলো আসছে না। আমি এটা যেরকম ভাবে পার্ট 1 আর 2 টা লিখলাম, প্যারাগ্রাফ 1 আর 2 টা, হ্যাঁ এটা স্কিপ করেন, স্কিপ করেন, স্কিপ করেন, না স্কিপ করেন, সমস্যা নেই। এটা করব তাহলে আমরা। না স্কিপ করেন, সমস্যা নেই। না স্কিপ করব কেন, মানে এটা আপনি করতে চাচ্ছেন না আর? ও মানে এটা হ্যাঁ করেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু দ্রুত করে ফেলবেন, সমস্যা নেই। আচ্ছা আমরা এখন এই জায়গাটায় যাই। আপনি দেখতে পাচ্ছেন তো না এটা গ্রাফটা? ওকে, হুম, দেখতে পাচ্ছি। ফাইন, এখন আমরা চ্যাট বক্সে যাই। আমরা এখন প্যারাগ্রাফ 3 টা লিখবো, হুইচ ইজ এ লঙ্গার ওয়ান। ও আরেকটা কথা, আপনার কিন্তু ওয়ার্ড কাউন্টটাও করতে হবে, এ পর্যন্ত আমরা কতগুলো ওয়ার্ড লিখছি, আর কতগুলো ওয়ার্ড লিখতে হবে। না এখানে 168 ওয়ার্ড আছে, সমস্যা নেই। আচ্ছা এখন এখানে আমরা কি লিখবো তাহলে, যে ওকে আমরা কোন অ্যাঙ্গেল থেকে কম্পেয়ার করব সেটি একটু খুব দ্রুত পরীক্ষার হলে আপনার ঠিক করে নিতে হবে। এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি এটাকে বলা হয় কাইন্ড অফ অ্যানালিটিক্যাল, মানে অ্যানালিসিস, এবং কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করে করে আমরা এই ডেটাগুলোর মধ্যে আমরা কম্পেয়ার করব যে কোনটা আগে কোনটা পরে, কোনটা বেশি কোনটা কম, কখন বাড়লো কখন কমলো, হ্যাঁ এই বিষয়গুলো। তাহলে পুরো জিনিসটা কি, যে আমেরিকাতে এই 3টা বছরে 2003, 6 and 13-এ আপনার মানুষজন ফাস্টফুডে গেল কত ফ্রিকোয়েন্টলি, প্রতিদিন গেল, সপ্তাহে কয়েকদিন, সপ্তাহে একদিন, মাসে একদিন বা 2 দিন, বছরে কয়েকবার, নাকি কোনো দিন না? ঠিক আছে, তাহলে আমরা কোন জায়গাটা যাব, যে দেয়ারফর, মানে দেয়ারফর দিয়ে শুরু করতে চাচ্ছিলেন না, নাকি হেন্সফোর্থ, একটা একটা ইয়ে দিয়ে শুরু করেন, এটা ভালো, লুকস গুড। দেয়ারফর যদি আমি বলি তাহলে কি বলতে পারি, যে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। আচ্ছা আমি একটা জিনিস বলে দিই, যে আমার মনে হয় যে এটা তো রেকর্ডেই থাকবে, রেকর্ডটা আমাকে দিয়ে দিবেন, এমনিতে আপনি ব্যাখ্যা করে ফেলেন যে এটা কিভাবে লিখতে হবে বা এরকম, আমি পুরোটা লিখবো না? না লিখে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখেন আমি কি করব, আমরা কিভাবে করতে পারি, যেটা সেটা হচ্ছে যে আমরা যখন এটা দেখছি 3টা ইয়ার আছে, হ্যাঁ 2003, 2006 and 2013। এখন একটা তো আমরা ওভারঅল ট্রেন্ডে বলে দিলাম যে মূলত ওয়ান্স এ উইক আর ওয়ান্স অর টুয়াইস এ মান্থ, এই দুটাতেই মানুষজন বেশি গেছে এই 3 বছরেই, সেম তাই না? এখন এটার মধ্যে দেখেন এই 3 বছরে আমরা বলবো যে দেয়ারফর ইন দ্য ইয়ার, ইন দ্য ইয়ার্স মেনশন 2003, 2006 and 2013, এই 3টা বছরে দেখেন মানুষ এই যে গেল, ধরেন ওয়ান্স এ উইক, এই ওয়ান্স এ উইকের মধ্যে 2003-তে সবচেয়ে বেশি ছিল কোন বছর, 2006 সবচেয়ে বেশি, তারপরে 2003, সবচেয়ে কম ছিল 2013। ঠিক আছে, এখন কিন্তু ওয়ান্স অর টুয়াইস এ মান্থ থেকে কি হলো, আপনার
2003 তে গিয়ে একটু কমে গেল। আচ্ছা, 2006 গিয়ে কমে গেল প্রায় অনেকগুলো পার্সেন্ট, এবং বেড়ে গেল কি 2013 গিয়ে বেড়ে গেল। তার মানে দেখা যাচ্ছে যে এই যে ওয়ান্স ইন এ উইক আর হচ্ছে ওয়ান্স অর টুয়াইস ইন আ মান্থ, 2003 থেকে 2013 we see a change in the trends of people for eating like fast food at the restaurant. তো এই দুটার মধ্যে চেঞ্জটা খেয়াল করে দেখেন, মানে ডিফারেন্সটা খেয়াল করে দেখেন, যে যেটা 2003 তে ওয়ান্স এ উইক যেটা ছিল সবচেয়ে বেশি, আচ্ছা 2006 এ ছিল সবচেয়ে বেশি ছিল ওয়ান্স এ উইক, তারপরে ছিল 2003, এবং সবচেয়ে কম ছিল হচ্ছে 2013 মানুষ এ করছে। আচ্ছা 13 ইয়েতে এসে ওয়ান্স এ মান্থ, তাহলে দেখা যাচ্ছে যে 2 বছরের মধ্যে ডিফারেন্সটা কি, কত বছরের ডিফারেন্স এটা, 6 আর 13 আর হচ্ছে 3, তাহলে 3 বছর, আর এখানে এসে 6-7 বছর। তাহলে ডিফারেন্সটা কি দাঁড়াচ্ছে, এই যে ওয়ান্স ইন এ উইক এই যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিতে কোন সালে বেশি, কোন সালে তার চেয়ে কম, তো কোন সালে সবচেয়ে কম। আবার ওয়ান্স ইন টুয়াইস এ মান্থ এখানে সবচেয়ে বেশি, কম বেশি হয়ে যাচ্ছে, কিন্তু খেয়াল করে দেখেন এই দুটা প্রথমে আমরা করব, কম্পেয়ার করব। যেটা আমরা ওভারঅলে বলেছি যে এই দুটো সবচেয়ে বেশি, এখন এই দুটো বেশির মধ্যে আমরা কম্পেয়ার করব। বুঝতে পারছেন ব্যাপারটা? আমরা ওভারঅলে বললাম না যে ওয়ান্স এ উইক আর ওয়ান্স অর টুয়াইস এ মান্থ এই দুটা ট্রেন্ড হচ্ছে সবচেয়ে বেশি ছিল, সবচেয়ে বেশি ফ্রিকুয়েন্টলি আমেরিকানরা ফাস্ট ফুড খাইছে সোজা বাংলায়। এখন এই দুটোর মধ্যে আমি কম্পেয়ার করব যে কোন সালে বেশি কোন সালে কম। বুঝতে পারছেন? কোন সালে বেশি হয়ে গেল কোন সালে কমে গেল। আচ্ছা, আর এরপর আমি আসব যে সবচেয়ে মানে এটার যে পরের ফ্রিকোয়েন্সি নাম্বার 3 কোনটা, নাম্বার 2 কোনটা, নাম্বার 2 হইতেছে এই যে সেভারাল টাইমস এ উইক। আমি একটা লিঙ্কার ইউজ করব যে মোর ওভার, অথবা অন দ্য আদার হ্যান্ড আমি বলবো যে I mean in these 3 years I mean the Americans ate or consume fast food several times a week। সেখানে কি ছিল, কোন বছরটা সবচেয়ে বেশি ছিল, 2006 সবচেয়ে বেশি ছিল। In 2000 the highest number of people, 20% in bracket 20%, ate fast food several times a week, followed by almost 17% in 2003, and the lowest in 2013 ব্র্যাকেটের মধ্যে আমি কি দিব আপনার কত পার্সেন্ট, অলমোস্ট 16%। আপনি বুঝতে পারছেন কোনটা নিয়ে আমি আলোচনা করছি এখন? ওই দুটা বড় দুটো মানে ওয়ান্স এ উইক আর ওয়ান্স অর টুয়াইস এ দুটো আলোচনার পরে আমি এখানে আসবো যে মোর ওভার এটা খুব দ্রুত একটা সেন্টেন্সে শেষ করে ফেলবো, একটা সেন্টেন্সে যে Americans ate fast food several times a week. The highest number of people who ate several times a week was in 2006, followed by মানে এরপরে কারা ছিল, followed by almost 17% in 2003, and the lowest was almost 16% in 2013. একটা সেন্টেন্স আমি পুরোটা কভার করে ফেললাম। বুঝতে পারছেন? এখন ঘটনা হচ্ছে আমরা ওই দুটো কম্পেয়ার করছি, এটা কম্পেয়ার করলাম। এখন ওরা কিন্তু একটা কথা বলে যে সবই যে আপনাকে সবই যে করতে হবে তা না। আপনি আরেকটা ট্রেন্ড আছে আ ফিউ টাইমস আ ইয়ার, আপনি যদি মনে করেন আপনার সময় আছে আপনি এটা করতে পারেন, কিন্তু যেটা আপনি বাদ দিবেন না, করতেই হবে, সেটা হচ্ছে লাস্ট দুটা সবচেয়ে কম ছিল যেটা এভরি ডে এবং নেভার। এই দুটোকে আমরা একটু কম্পেয়ার করব, ঠিক আছে? এভরিডেতে আসেন হ্যাঁ, এভরিডে আরেকটা লিঙ্কার দেন, লিঙ্কার দিয়ে ফার্দার মোর, ধরেন ফার্দার মোর দিলেন, ফার্দার মোর কমা বললেন যে the same percentage of people visited অথবা consumed অথবা ate fast food in 2006 and 2013, ব্র্যাকেটে দিলেন কত পার্সেন্ট, nearly 3.5%, for example, almost 3.5%. But একটা বাদ দেন, but the highest number of people who ate fast food every day
was in 2003 কত অলমোস্ট 4%। আপনি গ্রাফটা দেখেন, মানে দুইটা কিন্তু সেম, মানে 6 আর 13 এর সেম পার্সেন্টেজ গেছে, ঠিক আছে? ওইটা আমি দিলাম, তারপর একটা বাট দিয়ে আমি বললাম যে বাট দ্য হাইয়েস্ট নাম্বার অফ পিপল হু এট ফাস্ট ফুড এভরি ডে ওয়াজ ইন 2003 কত পার্সেন্ট, ব্র্যাকেটে দিয়ে দিলাম অলমোস্ট 4%, ঠিক আছে? লাস্ট আমি দিব ফাইনালি, আমি লাস্ট ইতে আসতেছি, মনে করুন আমি এ ফিউ টাইমস এই ইয়ারটা আমি উল্লেখ করব না, আমি বললাম ফাইনালি, আমি নেভারে চলে যাচ্ছি। ফাইনালি, ফাইনালি, ওকে, দ্য হাইয়েস্ট, আপনি এইভাবে শুরু করেন, একটু ঘুরায় দেন, আপনি বলেন যে দ্য হাইয়েস্ট নাম্বার অফ পিপল, দ্য হাইয়েস্ট নাম্বার অফ পিপল হু নেভার এট ফাস্ট ফুড ওয়াজ ইন 2003 which percentage, 5%, semicolon. On the other hand, equal percentage of people, ব্র্যাকেটের মধ্যে দেন কত পার্সেন্ট, অলমোস্ট 4%, who did not ever, দেখেন নেভার শব্দটাকে আমি ঘুরায় বলতেছি, did not ever, who did not yes, did not ever eat fast food in 2006 and 2013। এই যে জাস্ট বিষয়গুলো ঘুরায় টুরায় বিভিন্ন রকম রিঙ্কার ব্যবহার করে কম্পেয়ার কন্ট্রাস্ট করে এইভাবে লিখতে হবে, বুঝতে পারছেন? মানে আপনি বলতেছেন যে একটা জিনিস, যে লিঙ্কার যত বেশি ইউজ হবে মানে মার্কের পার্সেন্টেজ তত বেশি বাড়বে নাকি? লিঙ্কার মানে লিঙ্কার ইউজ হবে, তার মানে যে আননেসেসারিলি আপনি ইউজ করবেন বা ভুল করবেন তা না, কিন্তু এই বাক্যগুলো হ্যাঁ হ্যাঁ, যেমন ধরেন ওই যে বুঝছি, যেমন ধরেন ফ্রিকুয়েন্টলি বলতে আমি ডেন্সলি ইউজ করছি, যেমন যেমন সিনোনিমের ক্ষেত্রে যেমন এই ডেন্সলি ইউজ করছি, যেমন এইরকম যাতে অসামঞ্জস্যপূর্ণ কোনো লিঙ্কার না হয় আর কি। না, ওটা লিঙ্কার না, ডেন্সলিটা লিঙ্কার না, ওটা আপনি ইউজ করছেন সিনোনিম। লিঙ্কার হচ্ছে একটা বাক্য, আমি বলছি তো এটা তো ডেন্সলি, আমি তো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমি ডেন্সলি ইউজ করছি, আমি এটা জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি আর কি, যে এটা তো সিনোনিমের কাছে ইলহান বলছিলাম, তারপরে ওইটা মনে হয় যে যথেষ্ট কানেকশন নাই এই দুইটার সাথে, তো এরকম ভাবে এমন একটা লিঙ্কার ইউজ করতাম যেটার লগে কানেকশন আছে, বাট এর মানে এই না যে সব লিঙ্কারই মানে কাজে দিবে একই সময় না, মানে ওরা সেটাই আর কি। ওরা দেখবে যে ওরা আপনার কাছ থেকে রাইটিং এ কি দেখতে চায়, এক নাম্বার যে আপনার গ্রামার সঠিক আছে, আপনার স্পেলিং ঠিক আছে, আপনার পাংচুয়েশন ঠিক আছে। দুই নম্বর, আপনার বাক্যগুলোর মধ্যে মানে বাক্যগুলো একটা বিষয় নিয়ে কথা বলতেছে, আর এখানে যে ব্যাপারটা আছে এই সাবজেক্টের বাইরে আপনি যাচ্ছেন না, এটা একটা ব্যাপার। দুই নম্বর, এই বাক্যগুলোর মধ্যে সম্পর্ক আছে, এই সম্পর্ক করার জন্য আমাদের লিঙ্কার দরকার, যেরকম হচ্ছে এই যে আপনার দেয়ার ফোর, হেন্স ফোর, আই মিন মোর ওভার, ফাইনালি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা। আচ্ছা, আরেকটা জিনিস কি দেখবে যে আপনার কি বললাম যে আচ্ছা আরেকটা জিনিস কি দেখবে যে আপনার সেন্টেন্স গুলা সিম্পল সেন্টেন্স না, তার মানে কিন্তু এই না যে আপনি কোনোদিন সিম্পল লিখতে পারবেন না, তা না, কিন্তু সিম্পলটা কম লেখেন, কমপ্লেক্সটা বেশি লেখেন। সো আমরা কি করি, একটা সিম্পল সেন্টেন্স সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ফুল স্টপ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফুল স্টপ, এভাবে আমরা বাংলাদেশে লিখি, মানে স্কুল কলেজগুলোতে। হ্যাঁ, আপনি এই দুটো বাক্যকে একসাথে করেন এবং আপনি সাবঅর্ডিনেট ব্যবহার করেন, সাবঅর্ডিনেট ক্লজেস, বুঝতে পারছেন? এখন as I was sick, comma, I couldn't go to school, এই যে as I was sick, it's a subordinate clause। কেন? বিকজ এখানে একটা as আছে, as হওয়ার কারণে আমি যদি বাংলাতে বলি যেহেতু আমি অসুস্থ ছিলাম আমি স্কুলে যেতে পারি নাই, এখন আমি যদি বলি আমি স্কুলে যেতে পারি নাই শুধু এইটুকু বলি, এটা কিন্তু একটা ফুল সেন্টেন্স, ইট হ্যাজ এ মিনিং, এই জন্য এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। কিন্তু আমি যদি বলি যেহেতু আমি অসুস্থ ছিলাম ফুল স্টপ, তাহলে কোনো অর্থ আছে? অর্থ নাই, কারণ তার একটা প্রশ্ন থেকে যায় যে তুমি যেহেতু অসুস্থ ছিলা তো কি হয়েছে, ইটস নট ক্লিয়ার, এই জন্য এটাকে বলা হয়েছে। এই জাতীয় বাক্য তারা পছন্দ করে আইএলটিএস এ, আপনাকে সাবঅর্ডিনেট বানাইতে হবে, যে অ্যাজ আই ওয়াজ সিক, বিকজ আই ওয়াজ সিক, দো ইট ডিডন্ট হ্যাপেন, মানে দো, অ্যাজ, বিকজ, সিন্স, এগুলো দিয়ে দিয়ে এ করতে হবে। তার মানে কি, কমপ্লেক্স সেন্টেন্স লাগবে, সাবঅর্ডিনেট ক্লজেস লাগবে, গ্রামার লাগবে, স্পেলিং লাগবে, পাংচুয়েশন লাগবে, এই জিনিসগুলো। আপনি একটু বুঝতে পারছেন এখন আপনার ধরনটা? হ্যাঁ বুঝছি, হ্যাঁ বুঝছি। এখন আপনি কবে আইএলটিএস দিতে চান? এই ডিসেম্বরের 18 তারিখ। ডিসেম্বর 18 তারিখ হলে তো বেশি সময় নাই, কারণ আজকে ধরেন 26, এখানে ধরেন 4 বা 3 ধরেন, আর ওখানে ধরেন 17,
তার মানে 20 দিন সময় আছে। হুম, এই 20 দিনের মধ্যে কিন্তু হুম, ভালোই কাজ করতে হবে। এই জিনিসগুলোকে একটা লাইনে আনতে হবে। কারণ আপনি যদি বাইরে পড়তে যান তাহলে একটু ভালো স্কোর না হলে তো আবার হবে না। মানে আইএলটিএস হুম, হুম। এমনই কেউ যদি 4 বা 5 আচ্ছা, তাতে কোনো লাভ নাই। এইগুলা কি বুঝছি বুঝছি। আচ্ছা, এই যে মানে যে প্রবলেম গুলা মানে এরাইজ হয়েছে, এই প্রবলেম গুলা এরাইজ মানে যদি আমি সমাধান করতে পারি তাহলে কি আমি ধরেন 6 বা 6.55 পাবো নাকি এখানে? ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার এই বেসিক কিছু সমস্যা আছে, বেসিক কিছু প্রবলেম গুলো যদি দূর করা যায় তাহলে ইনশাল্লাহ আপনি 6.5 এরকম হয়তো পেতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু খাটতে হবে অনেক, মানে অনেক কিন্তু কাজ আছে আপনার। কারণ না, হাঁটতেও অসুবিধা নাই, হাঁটতে অসুবিধা নাই। আমি তো কয়েকদিন যাবত ওই যে আমার মানে কন্টিনিউয়াসলি মানে লেখাপড়া ছিলাম, তো মানে আমার এখন আজকে সারাদিনটা রেস্ট দিছি, যে ব্রেইনে আমার কাজ করতেছে না, মানে আপনার পড়ালেখা, সঠিকভাবে কাজ করতেছে ব্রেইনে, আমার মনে হইতেছে যে ব্রেইনের কর্মক্ষমতা কমে গেছে আর কি। আচ্ছা আপনার যে পড়ালেখা যে ব্যাকগ্রাউন্ডটা কি? আপনি কি পাস মানে কোথা থেকে পড়ালেখা করেছেন? আমি এলএলবি অনার্স করছিলাম, আমি অ্যাডভোকেট আর কি, মানে কোর্টে আচ্ছা, রানিং আছি। বাহ, কোথা থেকে পাস করছেন? আমি ওই যে সিলেটের লিডিং ইউনিভার্সিটি থেকে। সিলেটের আর কিছুদিন আগে আমার ওই যে জুডিশিয়ারিতে লিডিং ইউনিভার্সিটি। লিডিং, হ্যাঁ আমি জানি, আমি আমি 4টা প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশে পড়াইছি, আমি জানি। আর হচ্ছে এমনিতে আপনার ওখান থেকে অনার্স করেছেন মানে এলএলবি করেছেন। জি জি। আচ্ছা, এখন আপনি আর কিছুদিন আগে ওই যে জুডিশিয়ারিতে রিটেন দিয়ে আসি, তো এই কারণে আরো মাথাগুলো মানে জ্যাম হয়ে আছে, মানে কিছু কাজ করতেছে না। আপনি কি ইংল্যান্ডে যেতে চান ওই পড়ালেখা? যে জাজ হওয়ার, বুঝতে না, পারছি। আমি মূলত কানাডাতে যাইতে চাইতেছি আর কি। আচ্ছা, পড়ার জন্য। পড়ার জন্য না, মূলত এখানে আমার উদ্দেশ্য পিআরটা নিব, পিআর নিয়ে আবার ইংল্যান্ডে চলে আসবো, ব্যারিস্টারি করবো আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপনার একাডেমিক লাগবে, তাহলে আপনি একটু খাটতে হবে। আমি আশাবাদী আপনি ইনশাল্লাহ পাবেন, কিন্তু ইয়ে লাগবে, মানে দ্যাট ইজ আপনার প্রথমত আপনার আসতে হবে। 2 নম্বর হচ্ছে একা একা খাটলে হবে না। মানে যারা আইএলটিএস নিয়ে কাজ করে এদের সাপোর্ট লাগবে, কারণ তাদের সাথে থাকলে আপনি ওই চেঞ্জ গুলো দেখতে পাবেন যে কি আপনার যদি একা একা করে আপনি নিজের ভুলগুলো বের করতে পারবেন না। এটা একটা দরকার আছে, সুপারভিশনটা দরকার আছে, মনিটরিং। হ্যাঁ, আর আমি তো আপনার লিসেনিং, রিডিং, রাইটিং আর স্পিকিং সম্পর্কে জানি না, সেগুলো আবার কেমন সেটাও দেখতে হবে। হুম, বুঝছি। বুঝতে পারছেন? এই তো এখন আপনার সময় নাই। না, লিসেনিং রাইটিং এগুলা। আপনি মক টেস্ট দিতে পারেন, যদি আপনি শিওর না হন তাহলে আপনি একটা মক টেস্ট দিয়ে দেখতে পারেন যে কেমন স্কোর আসে। হুম, সেটা আপনি কি অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছেন? মানে 17 তারিখে, 18 তারিখে হ্যাঁ, রেজিস্ট্রেশন? অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছি। হ্যাঁ, অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছি। এই যে জাস্ট লিসেনিং আর এই যে রিডিং এর উপর বল করে আর কি। আমার স্পিকিং আসলে ওই যে রাইটিং এর মতো এত ভালো না, স্পিকিংটা আসলে মানে খারাপ, রাইটিংটাও খারাপ, জাস্ট একটু লিসেনিংটা আর রিডিংটাতে একটু ভালো আর কি। আর বাকি এই দুইটাতে ভালো না। আপনার কানাডা যে যেতে, তবে তবুও মানে স্পিকিং এ হয়তো 6 পয়েন্ট, মানে 6.5 বা এইরকম একটা স্কোর পাইয়া যাবো, কিন্তু এটা নিয়ে এটাতে সো কনসার্ন যে এটার কারণে আমার 7 আটকে যেতে পারে হয়তো ওভারঅল। আমার মানে মূল টার্গেট যে 7টা আসলে হইতো, কিন্তু এখন 7 ধরেন পাইলাম, কিন্তু ঘটনা হয়েছে যে আমি যদি রিডিং এ রাইটিং এ 5.5 পাই, তাহলে তো আমার এই 7 দিয়ে কোনো লাভ হইতেছে না। না লাভ হবে না। আর আপনি তো আইএলটিএস আগে দেন নাই তাই না? আগে কি দিয়েছেন কখনো? হ্যাঁ, না না, দেই নাই। আমি জানি না আপনার আইডিয়া কেমন আইএলটিএস সম্পর্কে, কিন্তু আপনি যে ওভারঅল 7 চাচ্ছেন, ওভারঅল 7 কিন্তু খুব সহজ না। হুম। ওভারঅল 7 কিন্তু সহজ না। হ্যাঁ, এটা জানি জানি, আমি এটা মানে অনেকদিন যাবত কাজ করতেছি, রিডিং নিয়ে অনেক মানে লেখাপড়া করছি, করতে করতে এই পর্যন্ত আসছি আর কি। মানে রিডিং আর লিসেনিং এগুলা নিয়ে, রিডিং নিয়ে বিশেষ করে কাজ করতে করতে মানে এইগুলাতে আসলে সময় দেওয়ার টাইম পাইছি আমি না, একটা কথা বলি যে আপনাকে, রাইটিং এ সময় দিব কথা বলি বা আপনাকে। স্পিকিং এ সময় দিব, রিডিং নিয়ে কাজ করার জন্য আমি এগুলাতে সময় দিতে পারছি না, যার কারণে এখন প্রবলেম গুলো আমার সামনে মানে পাহাড় হয়ে দাঁড়াইছে আর কি। আপনি আপনি এই একটা জন্য কাজ আমার মানে ব্রেনটা কাজ করতেছে না এখন, যে আপনি যেহেতু আমার তো এক্সামটা চলে আসছে, কি করতে পারি এখন, এই জন্য আর কি। আপনি যেহেতু অলরেডি ইয়ে করে ফেলেছেন, মানে আপনার যেহেতু রেজিস্ট্রেশন করে ফেলছেন, আপনি খুব দ্রুত আপনার মক টেস্ট দেন। মক টেস্ট না দিলে আপনি কিন্তু বুঝবেন না আপনার অবস্থানটা।
আপনার একটা ধারণার হ্যাঁ মধ্যে মক আছে। টেস্ট, হ্যাঁ মক টেস্ট তিনটে রেজিস্ট্রেশন করে রাখি। জি যে মক টেস্ট তিনটে রেজিস্ট্রেশন করছি, মানে 28 তারিখ থেকে শুরু হবে, 28 তারিখ থেকে দিব আর কি। কোথায়, সিলেটেই? মানে হ্যাঁ, হ্যাঁ সিলেটে। আচ্ছা, আপনি মক টেস্টটা খুব দ্রুত দেন। মক টেস্ট দিলে আমাকে একটু জানায়েন হোয়াটসঅ্যাপে যে মক টেস্টে কত আসছে এবং কোথায় দিচ্ছেন এটা আপনি মক টেস্ট, কোনো কোচিং সেন্টারে? হ্যাঁ কোচিং সেন্টারে। আচ্ছা দেন, দিয়ে আমাকে একটু স্কোরটা জানায়েন কত আসছে। বিকজ আপনি একটু মক টেস্ট আপনার আইএলটিএস সম্পর্কে যেহেতু আগে দেন নাই তো, একটু জিনিসটা একটু আলাদা, কারণ একটু চাপের মধ্যে বসে পরীক্ষা দিতে হয়, ঘরে বসে রিল্যাক্স ভাবে লেখার মতো কিন্তু অবস্থা ওখানে নাই। টাইম থাকে এবং অধিকাংশ মানুষ টাইম পায় না, টাইমের আগে শেষ করে দিতে হয়। সুতরাং 7 আমি বলছি না আপনি পাবেন না, আই এম নট নেগেটিভ অ্যাবাউট ইউ, কিন্তু টাফ হবে। মানে আমি যতটুকু রাইটিং দেখলাম, স্পিকিং তো আপনার সাথে আমি কিছুটা কথা বলছি, দো স্পিক ইন ইংলিশ, আর রিডিং আর রাইটিং, রিডিং আর লিসনিংটা আমি জানি না, বাট ওভারঅল 7 ইজ এ ভেরি স্ট্যান্ডার্ড, আই মিন স্কোর, ব্যান্ড স্কোর, যেটা কিন্তু অনেকে পায় না। হ্যাঁ, সো আপনার ট্রাই করেন, ইনশাল্লাহ পাবেন। এই যে 20টা দিন 17টা দিন আছে, সব বাদ দিয়ে আইএলটিএস এর জন্য ট্রাই করেন। এবং এবং ট্রাইটা আপনি একা একা করবেন না, ওই যে বললেন না কোচিং সেন্টার এদের সাথে বা কোনো প্রফেশনালের সাথে কোর্স নিয়ে তার সাথে করেন। একা একা করলে আপনি নিজের ধারণার মধ্যে থাকবেন, আপনার তো আসলে ধারণা নাই। আপনি একবার আইএলটিএস দিলে তখন আপনি বুঝতে পারবেন যে ধারণাটা কি। যে কোচিং সেন্টারে যখন দিবেন সেটা আপনার পুরোপুরি ধারণা হবে না, ওই সেন্টার আর কোচিং সেন্টার এক জিনিস না, বুঝতে পারছেন? তো আপনি দেন। আপনি কবে অ্যাপ্লাই করতে চান, এই বছরে অ্যাপ্লাই করতে চান কানাডাতে? হ্যাঁ এই বছরই অ্যাপ্লাই করবো আর কি। আচ্ছা, এই বছরে অ্যাপ্লাই করলে আজকে যদি কানাডাতে বাই চান্স মিস হয়, মানে ইউকে তে চলে যাবো আর কি, যদি আইএলটিএস এ বা কানাডাতে ভিসা রিজেক্ট করে, যে কোনো এনি হাউ একটা মিস্টেক হইলে ইউকে তে চলে যাবো। বুঝতে পারছেন না, আপনি ট্রাই করেন। অল দ্য বেস্ট। আমার ভালো লাগলো আপনার সাথে কাজ করে, করে। আপনার যদি কোনো হেল্প লাগে আমাকে জানাবেন। আর আমি যেটা বললাম যে এই সময়টা খুব কাজে লাগান, এভাবে কাজ করেন যেভাবে আমি বললাম, একদম স্পেসিফিক। আইএলটিএস কিন্তু একটা মেশিনের মতো, এখানে কোনো ব্যক্তি খাতা দেখে না, মনে করেন যে কোনো মানুষ নাই এখানে, কারণ ওরা যারা দেখে তারা মেশিনের মতো। ওরা আপনার চেহারাও দেখে নাই, আপনাকে ভালোবাসে না, আপনাকে ঘৃণাও করে না। যা লেখা দেখবে সে অনুযায়ী নাম্বার দিবে। একটা খাতা মিনিমাম 2 জন বা 3 জন মিলে দেখে, তারপর তারা একটা এভারেজে নাম্বার দেয়। এমনকি স্পিকিং, যে আপনার সাথে কথা বলবে সেটাও রেকর্ড হবে, এবং পরবর্তীতে সেই রেকর্ডিংটা আবার আরেকজন, আমি যতদূর জানি আরেকজন দেখে, 2 জন মিলে একটা এভারেজ নাম্বার দেয়। সুতরাং এখানে যে আমার মানে কোনো ফেভার করবে এই সুযোগগুলো নাই, এবং সাধারণত কমও দেয় না। আলহামদুলিল্লাহ, যেটা আমরা দেখি যে সাধারণত কমও আসে না। হ্যাঁ, আমি যেটা পাইছি, আমি কিন্তু একদম আননোন জায়গাতে দিয়ে পাইছি, বাংলাদেশে না তো। তাহলে আমি কিভাবে পেলাম? হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি অল দ্য বেস্ট, ভালো হবে ইনশাল্লাহ। কিন্তু আমি আপনাকে ফ্র্যাঙ্কলি কথা বলছি, আপনাকে তো স্বপ্ন দেখায় লাভ নাই। আমি আপনাকে ফ্র্যাঙ্কলি যেটা বলছি, আপনি ম্যাচিউরড মানুষ, একজন লয়ার, কাজ করেন, এটা ইনশাল্লাহ আপনি পাবেন, কিন্তু টাফ হবে, মানে আপনি অবহেলা করেন না। এই সময়টা ভালো মতো কাজে লাগান, মক টেস্ট দেন বা অন্যদের সাপোর্ট নেন, খুব সিরিয়াসলি একদম আইএলটিএস এর জন্য এই 2 সপ্তাহ কাজ করেন, ইনশাল্লাহ হবে। এই জন্য বলছি যে এমন ভাববেন না যে মানে হেসে খেলে আপনি 7 পেয়ে যাবেন, এটা কিন্তু হবে না। হ্যাঁ, আপনাকে সময় না দিতে হবে। এটা আমি জানি যে হ্যাঁ, পরিশ্রম হেসে গেলে পাবো, যে বিষয়টা এটা আমি জানি, এটা স্বীকার করি যে এটা পরিশ্রম পাবো না। করতে হবে। তো আর একটা মানে ঝামেলা, মনে করলেই যে মানে গেলাম আর পাইয়া গেলাম, বিষয়টা এরকম। আর একটা হচ্ছে যে আপনি একটা জিনিস ভালো ধরতে পারছেন, এটা খুব ভালো। সেটা হচ্ছে যে আপনি একটা অনেক বেশি পেলেন, হ্যাঁ, আর একটা আপনার কমে গেল, তাহলে কিন্তু আপনার ওই দেখা যাবে যে ডিজায়ার্ড স্কোরটা আপনার আসছে না, আপনার টার্গেটটা হচ্ছে না। হ্যাঁ, সুতরাং সবকিছুই একটু ভালো মতো করতে হবে। আর আমার যেটা, এটা যদি আজকে রেকর্ডিংটা যখন ইয়ে হয়ে যাবে, আপলোড হয়ে যাবে, আমি ওটার লিঙ্কটা আজকে রাতে হোক বা কালকে সকালে হোক আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, মানে আজকের ভিডিওটা। কোনো একটা জায়গায় ভুলে গেলে আপনি তখন আচ্ছা, আপনি আচ্ছা আচ্ছা মানে একটা সেন্টেন্সে যদি বলতেন যে আমার রাইটিং টেস্ট 2টা তো দেখছেন, এটাতে কি মানে কি বুঝলেন? মানে রাইটিং বলতে আপনার মানে টাস্ক 1 এর কথা হ্যাঁ বলছেন? রাইটিং টেস্ট তো একটা দিছিলাম, একটু যদি বলতেন আর কি, একটু সময় এই সম্পর্কে আর কি কিছু, যে রাইটিং টেস্ট 2। রাইটিং 2? হ্যাঁ রাইটিং টেস্ট 2 এর তো একটা দিছিলাম না, যে একটু জাস্ট মানে এটার আসলে পজিশনটা কি আছে এটা বলার জন্য। ওটা তো একটু সময় লাগবে, বিকজ আপনার
আমি ওই জন্য আপনাকে প্রথমে বলেছিলাম যে আজ কিন্তু রাইটিং 2টা হবে না, বিকজ একটাতে অনেক সময় লাগবে। রাইটিং টাস্ক 1-এ বুঝছি বুঝছি। আমি দেখছি, তারপরেও যেহেতু আপনি বলছেন। আচ্ছা, জাস্ট কোয়েশন আমাকে বললেন যে আমি এখান থেকে যে কোয়েশনটা কিভাবে বুঝবো তাড়াতাড়ি, জাস্ট এই জিনিসটা বলে দিয়ে দেন, সমস্যা নেই। এটা কিন্তু সময়ের ব্যাপার, এই প্ল্যানিংটাকে প্ল্যানিং বলে। প্ল্যানিংটা অনেক সময়ের ব্যাপার, এটা আপনার এত দ্রুত এভাবে বলা যাবে না। মানে ওই আপনি কোয়েশ্চেনটা পড়ে আপনি বলতে চাচ্ছেন যে কিভাবে আমি প্ল্যানটা করব সেটা। হ্যাঁ, আচ্ছা আমি আপনাকে বলছি। না প্ল্যান না, আচ্ছা ঠিক প্ল্যান না, কোয়েশনটা আসলে মাঝে মাঝে আমি আটকে যাই যে কোয়েশনটার আসলে মিনিং গুলাই আমি খুঁজে পাই না, যে আসলে আসলে কি বুঝাইছে তারা, ওই জিনিসটা আর কি। যেমন হ্যাঁ, ওটা যদি ওপেন করেন যে ফার্স্ট কোয়েশনটা, আচ্ছা এটা তো জুম করলে আমি বলতে পারতাম এটা তো কোয়েশ্চেন যে ছিল এটা তাই কি না? জন্য। এটা তো কোয়েশ্চেন ছিল তাই না? হ্যাঁ, এই কোয়েশনটাই জুম করে। হ্যাঁ, আচ্ছা ফাইন, তাহলে এখানে কি বললো যে at the present time the population of some countries includes a relatively large number of young adults compared with the number of older. Do the advantages of this situation outweigh the disadvantages? Give reasons for your answer and include any relevant examples from your own knowledge or experience. এখন এটা কি বলতেছে যে বর্তমান সময়ে আচ্ছা, কিছু দেশের জনসংখ্যায় দেখা যাচ্ছে তুলনামূলকভাবে যারা ইয়াং অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক, কিন্তু নতুন, যাদের বয়স মনে করেন 18 বছর থেকে শুরু, 25 বা এরকম, হ্যাঁ, ইয়াং ব্লাড, মূলত ইয়াং ব্লাড কম্পেয়ার্ড উইথ দ্য নাম্বার অফ ওল্ডার পিপল। অনেক দেশের জনসংখ্যার মধ্যে দেখা যাচ্ছে যে বয়স্ক মানুষের চেয়ে এই সংখ্যার মানুষের সংখ্যা বেশি। যেরকম বাংলাদেশ সম্পর্কে এটা বলা হয়, এবং বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে বলা হয় যে এটা একটা কারণ যে আমাদের ইয়াং লোকের সংখ্যা বেশি, তারা কর্মক্ষম বেশি। যেমন উল্টা হচ্ছে জাপানে ওল্ড প্রচুর, যারা কাজ করতে পারে না, যাদেরকে সরকার চালায় আর কি। আচ্ছা আমি একটা উদাহরণ হিসেবে বলছি আর কি। এইটা যদি সিচুয়েশন হয় তাহলে do the advantages of this situation outweigh the disadvantages? এই ঘটনায় সুবিধাগুলো কি অসুবিধার চেয়ে বেশি? আউটওয়ে মানে বেশি হওয়া, মানে বাদ করে, ঠিক আছে? তার মানে কি সুবিধা। আচ্ছা আচ্ছা, এখানে আমি একটা জিনিস বুঝতেছি না। হ্যাঁ, এটা কি মানে হ্যাঁ অ্যাডভান্টেজ যে যেমন ধরেন যে মনে হল যে প্রাপ্তবয়স্ক, আর এখানে যে অ্যাডাল্ট মানে ওল্ড পিপল বলছে, এখানে কি মূলত কার কথাটা বলছে? আমি কার মানে পক্ষ আর কার বিপক্ষ নিয়ে কথা বলবো আর কি। মূলত মানে অ্যাডভান্টেজ যে কারণগুলো দেখাইবো, এটা মানে কাকে ঘিরে, যে প্রাপ্তবয়স্ককে ঘিরে নাকি যে ওল্ড পিপলদেরকে ঘিরে মানে দেখাবো? সেটা আপনি ঠিক করবেন, এটা ওরা বলে দিবে না। ওরা বলতেছে এই ঘটনা যে কিছু দেশে কম বয়স্ক সংখ্যা বয়স্কর চেয়ে বেশি। আপনি কি মনে করেন এটা কি সুবিধা নাকি অসুবিধা? এই যে দেখেন, গিভ রিজনস ফর ইওর অ্যান্সার, পরের অংশটা দেখেন না, গিভ অ্যান্সার এন্ড ইনক্লুড এনি রিলেভেন্ট এক্সাম্পল। প্রথমে বলেন যে আপনি কোনটা সাপোর্ট করেন। আপনি কি বলেন যে না এটা ভালো, ইয়াং থাকাটাই বেশি থাকাটাই ভালো, নাকি আপনি বলেন না এটা একটা অসুবিধা, এটা অসুবিধা বেশি, এটা থাকাটা অসুবিধা বেশি? যেটা আপনি বলবেন সেটাকে আপনাকে প্রমাণ করতে হবে উদাহরণ দিয়ে, নিজস্ব অভিজ্ঞতা দিয়ে, এক্সপিরিয়েন্স দিয়ে। এখন এমন হতে পারে আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনি বলতেছেন যে না ইয়াং বেশি থাকলেই ভালো, এগুলো সুবিধা এগুলো অসুবিধা, কিন্তু সুবিধা বেশি। কিছু সুবিধা আছে অসুবিধা আছে, কিন্তু সুবিধা বেশি। আপনার পাশে আরেকজন পরীক্ষা দিচ্ছে ওই সেন্টারে বসেই, সিলেটে বসেই মনে করেন, না আপনি কোথায় আছেন? আপনি সিলেটই তো আছেন না? সিলেটে বসে আপনার পাশে জন পরীক্ষা দিচ্ছে, সেই ছেলেটা বা সেই মেয়ে সে কি লিখতেছে যে না বয়স্ক থাকাটাই ভালো, বয়স্ক বেশি মানে ছেলে মানে কম বয়স্ক বেশি থাকাটা খারাপ, সেটা লিখবে, কোনো অসুবিধা নাই। আইএলস দেখবে না যে কোনটা ভালো কোন, আইএলস দেখবে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কিনা, আপনি ঠিক মতো প্রমাণ করতে পারলেন কিনা সেটা। আপনি তো লয়ার, আপনি তো বুঝতে পারতেছেন যে এই যে যুক্তি তর্ক দিয়ে প্রুফ করা। বুঝতে পারছেন না? হ্যাঁ, বুঝছি বুঝছি। আচ্ছা ঠিক আছে তাহলে। আর এখানে টাস্ক 2 তে কখনো একটা জিনিস ঠিক আছে। মাথায় রাখবেন, টাস্ক 2 তে, যদিও আজকে আমরা টাস্ক 2 নিয়ে আলোচনা আর সময় নাই, এটা অনেক লম্বা আলোচনা। টাস্ক 2 মিনিমাম একটা দুটো মতো ক্লাস লাগবে যদি টাস্ক 2 করতে যাই আমরা। সেটা হচ্ছে কি, দেখেন একটা কথা লিখছে এখানে, গিভ রিজনস ফর ইওর অ্যান্সার এন্ড ইনক্লুড এনি রেলেভেন্ট এক্সাম্পল ফ্রম ইওর ওন। 3টা কাহিনী আছে প্রত্যেকটা প্যারাগ্রাফে। টাস্ক 2 তে প্রথমে আপনি একটা টপিক সেন্টেন্স বললেন যে এইটা হচ্ছে ভালো দিক, এরপর আপনাকে উদাহরণ দিতে হবে,
এবং 3 নাম্বার আপনার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতে হবে। 3টা পার্ট থাকাই লাগবে, না হলে আপনি নাম্বার পাবেন না টাস্ক 2 তে। যেমন আমি একটা উদাহরণ দিলাম, আপনি একটা জায়গায় বলতে পারেন যে ফর এক্সাম্পল ইন বাংলাদেশ দ্য রিজন বিহাইন্ড the economic development in Bangladesh is the number of, the huge number of young adults in the country who form the workforce of the country and generates like money. For example, তখন আপনি বলবেন যে গার্মেন্টস ফ্যাক্টরি যেরকম আমাদের একটা বড় অংশ এখানে কাজ করছে এই ইয়াং অ্যাডাল্টরা অথবা অ্যাডাল্টরা, রাইট? ওল্ড পিপলের সংখ্যা বাংলাদেশে কম, যে কারণে দে আর নট এ বার্ডেন, বিগ বার্ডেন অন আস। এটা হয়তো 20 বছর 30 বছর কি উল্টা হয়ে যাবে, সেটা হতে পারে, কিন্তু এখন আমরা ভালো এই জায়গাটায় আছি। ইকোনমিস্টরা এই কথাটা বারবার বলে, আমি অনেক জায়গাতে দেখছি, নিউজে দেখছি। তো এইভাবে ইয়াতে যে প্যারাগ্রাফগুলো আপনি দিবেন না, সাধারণত 4টা প্যারাগ্রাফ লেখার চেষ্টা করবেন। ইন্ট্রোডাকশন, বডি 1, বডি 2, কনক্লুশন। আমি কেন বললাম যে 2টা ক্লাস লাগবে, অনেক আলোচনা আছে, মানে ইন্ট্রোডাকশন কিভাবে লিখবেন, বডি, তো প্রত্যেকটা বডি প্যারাগ্রাফে আপনি একটা যুক্তি দিবেন, উদাহরণ দিবেন, ব্যক্তিগত অভিজ্ঞতা দিবেন, কনক্লুডিং সেন্টেন্স। একইভাবে 2 আবার কনক্লুশনটা কিভাবে লিখবেন। ইন্ট্রোডাকশন লেখা বেশ ডিফিকাল্ট টাস্ক 2 তে। ইন্ট্রোডাকশনটা কোথায় আপনার আসবে, আপনার থিসিস স্টেটমেন্ট আসবে, কোথায় জেনারেল ডিসকাশন দিয়ে আলোচনা হবে, এই বিষয়গুলো অনেক দেখার বিষয় আছে। আপনি যদি ভালো একটা স্কোর চান লাইক 7, 7.5, হ্যাঁ, এরকম পেতে গেলে প্রচুর কাজ করতে হবে, আর আদারওয়াইজ কিন্তু কমে যাবে। হ্যাঁ, সুতরাং খুব সাবধান এগুলো। ঠিক আছে, আপনাদের তো আর বেশি দিন নাই, 2 সপ্তাহ। অল দ্য বেস্ট। হ্যাঁ, আপনি দেন পরীক্ষাটা, ইনশাল্লাহ ভালো হবে। তার আগে মক টেস্ট দেন, মক টেস্টে একটু আইডিয়া হয়ে যাবে। হ্যাঁ, আর আমরা তো আছি, যদি কখনো দরকার হয় জাস্ট নক আস, তখন আমরা ইনশাল্লাহ, যদি আমরা স্লট ফ্রি থাকি, তাহলে আমরা ইনশাল্লাহ সময় দিতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। কোশ্চেন আছে আজকে? না, কোশ্চেন নাই। আচ্ছা, ঠিক আছে। আজকে এমনিতে ক্লিয়ার ছিল বিষয়গুলো, আমি যেগুলো বলছি, আমার কথাবার্তা বা বোঝানোটা ক্লিয়ার আছে আপনার কাছে? হ্যাঁ, বিষয়গুলো ক্লিয়ার ছিল। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন জাকারিয়া, আপনার ভালো স্কোর আমরা আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।